আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আপনাদের পড়াবো দণ্ডবিধি 1860 এর লেকচার 4। তো লেকচার 4টা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ লেকচার 4-এ বলা আছে অ্যাবেটমেন্ট সম্বন্ধে। আমরা এর আগে প্রিভিয়াসলি 1 থেকে 106 পর্যন্ত আপনাদের পড়িয়ে ফেলেছি। আমাদের লাস্টে ক্লাস ছিল সাধারণ ব্যতিক্রম। তো সাধারণ ব্যতিক্রম আমাদের পড়ানো শেষ। আজকে আমরা একটা খুব চমৎকার একটা টপিক পড়বো, খুবই চমৎকার। এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন আছে। সেটা হচ্ছে অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্ট শব্দের অর্থ কি? অ্যাবেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে প্ররোচনা করা। প্ররোচনা প্ররোচনা অর্থাৎ খারাপ বুদ্ধি দেওয়া, কুট বুদ্ধি দেওয়া, বাজে বুদ্ধি দেওয়া। ঠিক আছে? প্ররোচনা করা, এটাকে বলা হয় অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্টটা বলা আছে, অ্যাবেটমেন্ট কত ধারায় বলা আছে, এটা বারবার দণ্ডবিধিতে আসতেছে। অ্যাবেটমেন্ট বলা আছে কততে? 107-এ। দণ্ডবিধির 107-এ অ্যাবেটমেন্ট বা প্ররোচনা সম্পর্কে বলা আছে। অর্থাৎ প্ররোচনা জিনিসটা কি? প্ররোচনা জিনিসটা হচ্ছে কাউকে, লিখে ফেলেন, কাউকে কাউকে বাজে বুদ্ধি দেওয়া। যেটাকে বলে কুটনামি করা, কুট বুদ্ধি দেওয়া, কুট বুদ্ধি দেওয়া, কুট বুদ্ধি, বাজে বুদ্ধি দেওয়া, কাউকে খারাপ বুদ্ধি দেওয়া। এবার আসেন অ্যাবেটমেন্টের জিনিসটা কি, একটা উদাহরণ দিয়ে আপনাদের একটু বুঝিয়ে দিই। খেয়াল করে দেখেন, এই দেখেন, এরা হচ্ছে স্বামী স্ত্রী, খেয়াল করেন, এরা হচ্ছে স্বামী স্ত্রী। আর স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া লাগতেই পারে। স্বামী স্ত্রী, এ হচ্ছে হাজবেন্ড, এ হচ্ছে ওয়াইফ। তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়া লাগতেই পারে। ঠিক আছে? হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগাটা খুবই স্বাভাবিক, লাগতেই পারে। এইখানে এসে কি করলো, হাজবেন্ডের মা এসে বলল যে তোর বউটা ভালো না, তুই কি কর, তোর বউটার একটা ডিভোর্স দিয়ে দে। তুই, তোর বউটা ভালো না, এই ওর মা বুদ্ধি দিয়েছে, তো তুই তোর বউটারে কি করে দে, ডিভোর্স দিয়ে দে। এই মা হচ্ছে প্ররোচনা দানকারী, অর্থাৎ যিনি আপনাকে খারাপ বুদ্ধি দেয়। যিনি আপনাকে কি দেয় বলেন তো? খারাপ বুদ্ধি দেয়। প্ররোচনা দানকারী, যিনি আপনাকে কি করছে, খারাপ বুদ্ধি দিছে। এখন এই লোকটা যদি ওনার স্ত্রীর তালাক দিয়ে দেয়, এই লোকটা যদি ওনার স্ত্রীর তালাক দিয়ে দেয়, ওনার মার কথা শুনে যে তুই তোর বউটারে ডিভোর্স দিয়ে দে, এই লোকটা যদি ওকে ডিভোর্স দিয়ে দেয়, ঠিক আছে, উনি হচ্ছে প্ররোচনাকারী। ঠিক আছে, উনি হচ্ছে প্ররোচনাকারী, আর উনি হচ্ছে প্ররোচিত ব্যক্তি। প্ররোচিত ব্যক্তি যারে খারাপ বুদ্ধি দেওয়া হয়েছে। ঠিক আছে? এই যে প্ররোচনা দানকারী, এটাকে ইংলিশে বলা হয় অ্যাবেটমেন্ট। ঠিক আছে? আশা করি আপনারা এটা পুরোটা বুঝছেন কিনা বলেন। অ্যাবেটমেন্ট হচ্ছে এমন ব্যক্তি যিনি অন্য কাউকে বাজে একটা বুদ্ধি দেয়, খারাপ একটা বুদ্ধি দেয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে অ্যাবেটমেন্ট বিষয়টা ক্লিয়ার আপনাদের? আপনারা কি অ্যাবেটমেন্ট বিষয়টা বুঝতে পেরেছেন? অ্যাবেটমেন্ট কি জিনিস? অ্যাবেটমেন্ট হচ্ছে আপনি কাউকে যখন একটা খারাপ বুদ্ধি দিবেন, বাজে বুদ্ধি দিবেন, কুট বুদ্ধি দিবেন, তখন সেটা অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য হবে। ঠিক আছে? আমরা এটা চমৎকার উদাহরণ দিয়ে শিখবো। এবার আসেন, অ্যাবেটমেন্ট কয় ভাবে দেওয়া যায়? পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাবেটমেন্ট কয় ভাবে দেওয়া যায়? অ্যাবেটমেন্ট, এই প্ররোচনাটা কয় ভাবে দেওয়া যায়? এটা উত্তর হচ্ছে 3 ভাবে দেওয়া যায়। 3টি ভাবে দেওয়া যায়। 3টি ভাবে অ্যাবেটমেন্ট দেওয়া যায়। 3টি ভাবে। 3টি ভাবে আপনাকে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট দেওয়া যায়। 3 ভাবে অ্যাবেটমেন্ট বা প্ররোচনা দেওয়া যায়। 3 ভাবে, 3 ভাবে অ্যাবেটমেন্ট বা প্ররোচনা দেওয়া যায়। 3 ভাবে। একটা উত্তর হচ্ছে CIA। 3 ভাবে আপনাদের অ্যাবেটমেন্ট বা প্ররোচনাটা দেওয়া যায়। এই টেকনিকটা মাথায় রাখেন। কেউ একটু কমেন্টে লেখেন CIA, লিখে ফেলেন CIA। অর্থাৎ অ্যাবেটমেন্ট বা প্ররোচনা দেওয়া যায় কয় ভাবে বলেন তো? 3 ভাবে। CIA লিখে ফেলেন, CIA লিখে ফেলেন। অ্যাবেটমেন্ট বা প্ররোচনা দেওয়া যায় কয় ভাবে? উত্তর হচ্ছে 3 ভাবে, CIA। এটা আপনাদের মাথায় থাকতে হবে, বারবার পরীক্ষা আসে। ঠিক আছে? অ্যাবেটমেন্ট 3 ভাবে দেওয়া যায়। অ্যাবেটমেন্ট মোট কয় ভাবে দেওয়া যায়? 3 ভাবে। একটা হচ্ছে CIA, সি হচ্ছে কনস্পাইরেসি। কনস্পাইরেসি অর্থ হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের মাধ্যমে প্ররোচনা দেওয়া যায়। 1 নম্বর হচ্ছে কনস্পাইরেসি বা ষড়যন্ত্রের মাধ্যমে। আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু বলেন তো, ইয়েস নো বলেন তো, শুনতে পাচ্ছেন কিনা? আমাকে কি শোনা যাচ্ছে?
হ্যাঁ, শোনা যাচ্ছে তো, সিআইএস, সিতে কনস্পাইরেসি, একটা হচ্ছে ষড়যন্ত্র, আর একটা হচ্ছে ইনস্টিগেট। ইনস্টিগেট, ইনস্টিগেট, ঠিক আছে, ইনস্টিগেট মানে প্ররোচনার মাধ্যমে, প্ররোচনার মাধ্যমে, প্ররোচনার মাধ্যমে। এবং আরেকটা হচ্ছে ইন্টেনশনালি এইড, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সাহায্য, ইচ্ছাকৃতভাবে সাহায্যের মাধ্যমে, ইচ্ছাকৃত সাহায্যের মাধ্যমে, ইচ্ছাকৃত সাহায্যের মাধ্যমে। এই তিন ভাবে আপনাকে কি করা যায়, প্ররোচনা দেওয়া যায়। তাহলে পরীক্ষা আপনাদের মাথায় থাকবে, পরীক্ষায় যদি আসে অ্যাবেটমেন্ট কয় ভাবে দেওয়া যায়, বারবার আসছে বার কাউন্সিলে বারবার প্রশ্ন একই, অ্যাবেটমেন্ট প্ররোচনা কয় ভাবে দেওয়া যায়, তিন ভাবে দেওয়া যায়, তিন ভাবে। সি আই এ, সি ফর কনস্পাইরেসি, ষড়যন্ত্রের মাধ্যমে দেওয়া যায়, আইতে ইনস্টিগেট, প্ররোচনার মাধ্যমে দেওয়া যায়, আর একটা হচ্ছে এইট, ইচ্ছাকৃতভাবে সাহায্যের মাধ্যমে দেওয়া যায়। এইটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা বুঝছেন কিনা একটু মেহেরবানি করে বলেন, এটা আপনারা বুঝছেন কিনা বলেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসে। অ্যাবেটমেন্ট কত ধারায় বলা আছে, অ্যাবেটমেন্ট সম্বন্ধে বলা আছে প্ররোচনা 107 ধারা, কয় ভাবে দেওয়া যায়, তিন ভাবে দেওয়া যায়। কি কি? ষড়যন্ত্র, প্ররোচনা এবং ইচ্ছাকৃত সাহায্যের মাধ্যমে। ঠিক আছে, সিআইএ, কনস্পাইরেসি, ইনস্টিগেট অ্যান্ড এইড। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এইবার আসেন, অ্যাবেটমেন্ট বুঝতে গেলে অনেক উদাহরণ পড়তে হবে, নাহলে আপনি অ্যাবেটমেন্টটা বুঝতে পারবেন না। ঠিক আছে, এইবার আসেন, অ্যাবেটমেন্ট যে তিন ভাবে দেওয়া হয়, একটা হচ্ছে সি, সিটা হচ্ছে কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র জিনিসটা কি, ষড়যন্ত্র জিনিসটা কি, কনস্পাইরেসি ষড়যন্ত্র জিনিসটা কি, কনস্পাইরেসি বা ষড়যন্ত্র জিনিসটা কি? কথার কথা, কথার কথা, এই হচ্ছে ধরেন নজরুল, ঠিক আছে, নজরুল, এই নজরুলের কি হয়েছে, নজরুলকে হত্যা করার উদ্দেশ্যে, এক দুই এই তিন, এই তিন ব্যক্তি মিলে একটা চিন্তা করতেছে যে ওরা কিভাবে হত্যা করা যায়। তারা একটা ষড়যন্ত্র করতেছে যে ওরে বাসা থেকে ডাইক্কা আনো, ডাইক্কা এনে হুন্ডাই করে নিয়ে আসো, হুন্ডাই ওরে বসাইয়া কি করো, হুন্ডারে বসায় কি করো, ওই ওই ঝোপেঝাড়ে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওরা খুন করো। তাহলে এই যে এরা যে তিনজন মিলে গুডু গুডু করে যেটা পরামর্শ করতেছে, এই যে ষড়যন্ত্র করতেছে, এটা কিন্তু 107 দ্বারা একটা অ্যাবেটমেন্ট। এই যারা তিনজন মিলে যে একটা পরামর্শ করতেছে, গুডু গুডু করতেছে, ষড়যন্ত্র, এটা কিন্তু 107 দ্বারা একটা অ্যাবেটমেন্ট। তাহলে অ্যাবেটমেন্ট ষড়যন্ত্রের মাধ্যমে দেয়া যায়। আশা করি এই অংশটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার আসেন ইনস্টিগেট, প্ররোচনার মাধ্যমে কেমনে দেয়, প্ররোচনার মাধ্যমে কেমনে দেয়, বারবার কিন্তু ক খ দিয়ে বুঝাবে। প্ররোচনার মাধ্যমে কেমনে দেয়, ওই যে আমি বললাম, স্বামী, স্বামী এবং স্ত্রী, এরা ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে ছেলের মা বলতেছে, তুই তোর বউরে ডিভোর্স দিয়ে দে, তুই তোর বউরে ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স দে, ও ভালো মানুষ না, ও তুই ওর কাছে থাকলে সুখী হবি না। তখন এই ছেলে কি করছে, এই মা হচ্ছে প্ররোচনাকারী, প্ররোচনা, প্ররোচনাকারী, এটা মাথা রাখবেন, যে প্ররোচনা দেয়, যে খারাপ বুদ্ধি দেয়, সে হচ্ছে প্ররোচনাকারী। আর এই লোকটা যদি ওই বুদ্ধি মাথায় নিয়ে চলে, তাহলে উনি হচ্ছে প্ররোচিত ব্যক্তি, উনি ওনার কথায় ফুসলাই উঠছে। প্ররোচিত ব্যক্তি শব্দটা বারবার পরীক্ষা আসবে, আপনারা কিন্তু বুঝবেন না। প্ররোচনাকারী যে বুদ্ধি দেয়, প্ররোচিত ব্যক্তি যে বুদ্ধি শোনে। ঠিক আছে, উনি ওনার কথা শুনে ওনার ওয়াইফে ডিভোর্স দিতে, তাহলে এটাকে বলা হয় ইনস্টিগেট, প্ররোচনা করা, ইনস্টিগেট। তাহলে প্ররোচনার মাধ্যমে অ্যাবেটমেন্ট করা যায়, প্ররোচনার মাধ্যমে করা যায়, ইনস্টিগেটের মাধ্যমে করা যায়। ঠিক আছে, এবার আসেন 3 নম্বরে আসেন, এইট, ইন্টেনশনালি এইট। এবার খেয়াল করেন, এই বাসায় মানে পাশাপাশি দুইটা বাসা, এটা হচ্ছে রনির বাসা, আর এটা হচ্ছে রাকিবের বাসা। ঠিক আছে, রাকিবের বাসা। তো রাকিবই দেখতেছে, রাকিব এই বারান্দা জানলার সামনে দাঁড়ায় 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 একটা সিগারেট খাচ্ছিল। তো এর মধ্যে দেখতেছে তিনটা ডাকাত দল আসছে, কতগুলি ডাকাত দল আসছে। ডাকাত দল কোথায় আসতেছে, রনির বাসায় ডাকাতি করতে আসতেছে। রাকিব কিন্তু এটা দেখতেছে, বুঝছেন, যে ডাকাত তিনটা কি করছে, রনির বাসায় আসতেছে। রাকিব কি করছে, ও কি করছে, সুন্দর করে কি করছে, ওদের যে বাসার সামনে যে একটা স্টার লাইট আছে না, আলাদা লাইট, এই লাইটের সুইচটা ওটাস করে লিবাই দিয়েছে, যাতে সুন্দর করে ডাকাতি করা যায়, সুন্দর করে রনির বাসায় ঢুকে ডাকাতরা সুন্দর করে ডাকাতি করে রনিরে নিঃস্ব করা যায়। অর্থাৎ ও ইচ্ছাকৃত ভাবে কি করছে, এইট, সাহায্য করছে। তাহলে উনি কিন্তু ওরা কিন্তু ডাকাত, ওরা কিন্তু ফৌজদারির কার্যাবলী 391-তে ডেপুটির শাস্তি পাবে, আর ও অ্যাবেটমেন্টের শাস্তি পাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইন্টেনশনালি এইট।
আপনারা কি বুঝতে পেরেছেন? এটা কি এই তিনটে উদাহরণ বুঝতে পারছেন যে অ্যাবেটমেন্ট তিন ভাবে দেওয়া যায়? অ্যাবেটমেন্ট মোট কয় ভাবে দেওয়া যায়? পরীক্ষা বারবার আসে, বারবার আসে, আমার কোনো ছাত্র যেন এটা মিস না করে। অ্যাবেটমেন্ট তিন ভাবে দেওয়া যায়, CIA। কনস্পাইরেসি ষড়যন্ত্রের মাধ্যমে, ইনস্টিগেট প্ররোচনার মাধ্যমে, এইড হচ্ছে ইচ্ছাকৃত সাহায্যের মাধ্যমে। আশা করি আপনাদের 100 সাথে আর কোনো প্রবলেম নাই। তবে পরীক্ষা আসলে তো অবশ্যই আপনাদের পারা উচিত। পারবেন না ইনশাল্লাহ? আপনারা বুঝতে পারছেন অ্যাবেটমেন্ট জিনিসটা কি? আচ্ছা, এবার আসেন যে জিনিসটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাবেটর। সেকশন 108, এটাকে বলা হয় অ্যাবেটর। অ্যাবেটর, অ্যাবেটর সেকশন 108, এটাকে বলা হয় কি বলেন তো? অ্যাবেটর। অ্যাবেটর মানে হচ্ছে যিনি, যিনি মানে এটা অ্যাবেটরের আগে বাংলা শিখেন। অ্যাবেটরের বাংলা হচ্ছে প্ররোচনাকারী। প্ররোচনাকারী, যিনি অ্যাকচুয়ালি প্ররোচনাটা দেয়, খারাপ বুদ্ধিটা দেয় আপনাকে, কূট বুদ্ধি, কূট কৌশলটা যে এটা দেয় আপনাকে। 108-এ প্ররোচনাকারী, একে বলা হয় অ্যাবেটর। অ্যাবেটর, তাহলে অ্যাবেটর হইতে গেলে আপনাকে তিনটা কাজ করা লাগে, তিনটি যোগ্যতা আপনার থাকতে হয়। একটা, আপনি প্ররোচনাকারী হইতে গেলে, আপনাকে ওই কূট বুদ্ধিওয়ালা লোক হইতে গেলে আপনার তিনটা তিনটা বুদ্ধি আপনার থাকতে হয়। তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা জিনিস আপনার থাকতে হয়। আপনি প্ররোচনা দানকারী হইতে গেলে আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হয়। তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হয়। এক, আপনি অবশ্যই একটা অপরাধমূলক কাজের দেবেন, সুরসুরি দিবেন। একটা অপরাধমূলক কাজ, অপরাধমূলক কাজ করার জন্য কি করবেন? আরেকজনকে কি করবেন? প্ররোচনা দিবেন। ঠিক আছে? আপনি, এই হচ্ছে রনি, রনি কি করছে? এই যে সুমন রে কি করছে? বলতো, দোস্ত তুই একটা কাজ কর, তুই ওর বাসায় গিয়া 50,000 টাকা, 50 লক্ষ টাকা চুরি করে নিয়ে আস। তাহলে ও হবে চোর, আর এই হবে অ্যাবেটর। এই খারাপ বুদ্ধিটা দিয়েছে ওর মাথায়, ও তখন এটা মাথায় নিয়ে ওই চুরিটা করতে গেছে। আশা করি বুঝতে পারো। অবশ্যই আপনাকে একটা অপরাধমূলক বাজে কাজের কি করতে হবে? প্রস্তাব দিতে হবে। ঠিক আছে? যেটা আইন মূলে অপরাধ। ঠিক আছে? তারপরে কি করতে হবে? অ্যাবেটর, অ্যাবেটর অবশ্যই আপনাকে কোনো বেআইনি কাজ থেকে বিরত রাখবে না। বেআইনি কাজ থেকে বিরত রাখবে না। অর্থাৎ আপনি বলতেছেন যে পকেটে টাকা পয়সা নাই, একটা ডাকাতি করা লাগে, কি কস? তখন ও বলবো, হ্যাঁ মামা, ডাকাতি করলে অনেক লাভ আছে, ডাকাতি করলে তুই দ্রুত ধনী হয়ে যাবি। ঠিক আছে? অর্থাৎ ও কোনো কোনো সময় বেআইনি কাজ, আইনগত যে কাজগুলো করলে আইনের দৃষ্টিতে অপরাধ, সেই কাজগুলো করতে ওরা কি করে? বিরত রাখবে না। কথা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এই জিনিসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে কি বলতেছে? এমন কোন কাজের প্ররোচনা দিবে যেটা অপরাধের হতে পারে, যেটা অপরাধের শামিল, অপরাধের শামিল, অপরাধের সমতুল্য, অপরাধের সমতুল্য। তাহলে এই কাজগুলো যে করে সে হচ্ছে একটা অ্যাবেটর। এটা কিন্তু রিটেনের কোয়েশ্চেন, মাথায় রাখবেন। অ্যাবেটমেন্ট থেকে রিটেনে বারবার বারবার ঘুরে ঘুরে প্রশ্ন আসে, রিটেনে বারবার ঘুরে ঘুরে প্রশ্ন আসে, এবং আপনাদের অ্যাবেটমেন্ট থেকে কিন্তু একটা উদাহরণমূলক কোয়েশ্চেন আসবে। আপনারা কি আমার এই 107 আর 108টা বুঝতে পারছেন? 107-এ বলা আছে অ্যাবেটমেন্ট প্ররোচনা কিভাবে দেয়? প্ররোচনা তিন ভাবে দেয়, ষড়যন্ত্র, প্ররোচনা এবং ইচ্ছাকৃত সাহায্য। এই তিন মাধ্যমে আপনি কি পাবেন? অ্যাবেটমেন্ট পাবেন। ঠিক আছে? প্ররোচনা পাবেন। তারপর হচ্ছে অ্যাবেটর সম্বন্ধে বলা আছে কততে? এমসিকিউতে আসছে। অ্যাবেটর সম্বন্ধে কততে বলা আছে? 108-এ। অ্যাবেটর হইতে গেলে আপনাকে তিনটা শর্ত পূরণ করতে হয়। এক, আপনাকে নিশ্চয়ই কোনো অপরাধমূলক কাজ করতে হবে। দুই, আপনাকে বেআইনি কাজ থেকে সে বিরত রাখবে না। তিন, আপনাকে দিয়ে এমন একটা কাজ করাবে যেটা অপরাধের শামিল। আচ্ছা, ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন কি? একটু বলেন তো 106, 7 আর 108টা বুঝতে পারছেন কিনা? আর সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু বলেন। সাউন্ড ক্লিয়ার কিনা, ভিডিওটা ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলেন, ভিডিওটা ক্লিয়ার কিনা? 107। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি নতুন মোবাইল তো, এই জন্য একটু হয়তোবা আমি জিনিসটা করতে পারি নাই। আচ্ছা, তাহলে এই অংশগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বারবার বারবার পরীক্ষা কিন্তু আসতেছে। 108-এ একটা কথা আছে, 108-এ একটা কথা আছে, এটা মাথায় রাখেন। 108-এ একটা কথা আছে, 108-এ এই অংশটা একটু স্লোলি বুঝাইতে হয় পেনাল কোডের, বাকি অংশগুলো খুবই ফাস্ট। ঠিক আছে? এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। যে দেখেন, যে ব্যক্তি যে ব্যক্তি প্ররোচনা দিল,
প্ররোচনা দিল, যে ব্যক্তি প্ররোচনা দিল, মানে যে ব্যক্তি প্ররোচনা দিল মানে কি, যে ব্যক্তি প্ররোচনা দিল মানে সে আপনাকে বলল যে তুই এটা কাজ কর, তুই চুরিটা কর, তুই ডাকাতিটা কর, মানে যে ব্যক্তি এটা খারাপ বুদ্ধি দিল, প্ররোচনা দিল, ঠিক আছে, তার কথা শুনে, তার কথা শুনে অপর ব্যক্তি, অপর ব্যক্তি যদি অপরাধ নাও করে, তাহলেও তাহলেও সেই সেই প্ররোচিত ব্যক্তি, এই মানে এই ভদ্রলোকটা, অভদ্রলোকটা, তাহলে সেই প্ররোচিত ব্যক্তি, তাহলেও সেই প্ররোচিত ব্যক্তি কি হবে বলেন তো, অপরাধী হিসেবে সাব্যস্ত হবে, অপরাধী হবেন। এই শব্দটা মাথায় রাখবেন, এখান থেকে বারবার প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে আসতেছে। অর্থাৎ এটা একটু উদাহরণ দিয়ে আপনার একটু বুঝাই। এখানে দুই বন্ধু বসে আছে, বসে এরা গল্প করতেছে, দুই বন্ধু বসে আছেন, উনি বলতেছে দোস্ত একটা কাজ কর, তুই একটা ডাকাতি কর, ডাকাতি না করলে ভালো মাল আসবে না ঘরে। তাহলে এই লোকটা কি করলো, আরে ডাকাতির অফার দিল, আর ও যদি ডাকাতি করে তাইলেও সে দোষী হবে, ডাকাতি না করলেও দোষী হবে, ডাকাতি না করলেও সে দোষী হবে, কারণ ও কেন খারাপ বুদ্ধিটা দিল, ও এটা অ্যাবেটমেন্ট করছে, অ্যাবেটমেন্ট করছে, তাহলে ও দোষী অবশ্যই হবে। ঠিক আছে, আমি আপনাকে বললাম, ধরেন আমি আমি আহাদ সাহেবরে বললাম যে আহাদ সাহেব একটা কাজ করেন, চলেন এখানে আসেন আমরা দুইজন মিলে একটা ডাকাতি করি, আসেন। তো এই যে আমি বললাম, তখন আহাদ সাহেব বলল, না না কি বলেন, আমরা ডাকাতি করুন, পাগল নাকি আপনি, ঠিক আছে, এই কথা চলে গেল উনি। তাহলে এই যে আমি যে আহাদ সাহেবরে বললাম চলেন ডাকাতি করি, এই কথাটা বলে আমি কিন্তু অপরাধী হয়ে গেলাম, আমি কিন্তু দণ্ডবিধির আইন অনুসারে একজন অ্যাবেটর বা প্ররোচিত ব্যক্তি হয়ে গেলাম। এখন আহার সাহেব শুনলেও আমি দোষী, আহার সাহেব যদি নাও শুনে আমার কথা তাও আমি দোষী। এই কথাটা আপনি বুঝতে পারছেন, বারবার কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে কোশ্চেনটা করে। আপনি যদি একটা লোকে করেন আয় চল একটা কাজ করি, আয় একটা মদ খাই, মানে একটা খারাপ প্রস্তাব দিলেন, কিন্তু মদ খাওয়া তো আইনগত ভাবে কি বলেন তো দণ্ডনীয় অপরাধ, আয় চল দোস্ত একটা গাঁজা খাই, আয় আমি গাঁজা খাই না, ওই লোকটা গাঁজা খাইলেও আপনি দোষী, না খাইলেও দোষী, কারণ আপনি অ্যাবেটমেন্ট করছেন। এই অংশগুলি খুব ভালো করে পড়তে হয়, ঠিক আছে। তারপর লিখে ফেলেন 108-এর আরেকটা কথা লিখে ফেলেন, অপরাধীর সাথে লিখে ফেলেন, অপরাধীর সাথে, অপরাধীর সাথে কাজের সমন্বয়, কাজের সমন্বয় মিল গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ না। অপরাধীর সাথে কাজের মিল গুরুত্বপূর্ণ না মানে কি, সে বলার কাম বলছে আর ওই লোক কাজ করুক চাই আর নাই করুক তাহলেও সে দোষী হবে। ও বললো কেন, ও খারাপ কথার মুখ দিয়ে বললো কেন, ও বলছে কি আরে দোস্ত ঘরে অনেক অশান্তি ঝামেলা কি করবো, কয় যা ওর একটা কোপ দিয়ে আয়, ওর একটা দুইটা কোপ দিলেই ও ঠিক হয়ে যাবে। আর এই কথা শোনার পরে ওই লোক তো রাগের মাথায় আসছিল, বডিয়া দিয়ে দিছে 4-5টা কোপ, ঠিক আছে। এখন ওই লোকটা তো খুন করে ফেলাইছে, খুন করার পরও কি হয়েছে, ওই অ্যাবেটর কি হয়েছে, উনি খুনের অপরাধে দোষী হয়ে গেছে, আর ও যে মুখ দিয়ে কইলো যে ওরে খুন করে যায়, আর ও যদি খুন নাও করতো তাও সে দোষী হয়ে যেত। আশা করি বুঝতে পারছেন এই অংশটা, ঠিক আছে। কথার সাথে এটা অপরাধীর সাথে কাজের মিল থাকা গুরুত্বপূর্ণ না। 107-108 বারবার আপনাদের পরীক্ষায় আসতেছে, ঘুরে ফিরে আপনারা ধরতে পারতেছেন না। এবার আসেন 109-তে বলতেছে অ্যাবেটমেন্টের শাস্তিটা কি, আপনাকে যে প্ররোচনা দিবে, প্ররোচনাকারী শাস্তি কি, প্ররোচনা বা ইংলিশটা শিখে অ্যাবেটমেন্ট, অ্যাবেটমেন্টের শাস্তি কি, অ্যাবেটমেন্টের শাস্তি হচ্ছে সেম অফেন্স, সেম অফেন্স, এই একটা শব্দ মাথায় রাখেন, অর্থাৎ একই অপরাধ। একটা শব্দ শুধু লিখে রাখেন যে অ্যাবেটমেন্টের শাস্তি হচ্ছে একই অপরাধ বা সেম অফেন্স, সেম অফেন্স এর মানে কি, এটা একটু কমেন্টে লেখেন, অ্যাবেটমেন্টের শাস্তি হচ্ছে সেম অফেন্স বা একই অপরাধ, অ্যাবেটমেন্টের শাস্তি হচ্ছে সেম অফেন্স বা একই অপরাধ। এই জিনিসটা কি একটু শিখিয়ে দিই আপনাদের, এই জিনিসটা হচ্ছে দুই বন্ধু বসে আছে এখানে,
দুই বন্ধু বসে পিকনিক করতেছে, পিকনিক করে আবার বলতেছে দো এই এই এ বলতেছে বি কে, এই যে বি, এ বলতেছে বি রে বলতেছে দোস্ত আয় একটা কাজ করি, আয় একটা ডাকাতি করি, আয় আয় ডাকাতি করি, আমার একটা ব্যাংক আছে, ওই ব্যাংকের সব আমি জানি, আয় ডাকাতি করি। এই ও করলো কি, ডাকাতির প্ররোচনা দিল, ডাকাতির প্ররোচনা দিল। এখন ওরা যদি ডাকাতি করে তাহলে ওরা ডাকাতির শাস্তি পাবে। এই লোকটা যদি আর এই কথা শুনে যদি সত্যি ডাকাতি করতে যায় তাহলে অবশ্যই সে ডাকাতির শাস্তি পাবে। আর অ্যাবেটমেন্টের শাস্তি যদি সেম অফেন্স, তাহলে ওরও ডাকাতির শাস্তি, অ্যাবেটরও ডাকাতির শাস্তিতেই পাবে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ কেউ যদি চুরির প্ররোচনা দেয় তার শাস্তি হবে চুরির, কেউ যদি ধর্ষণের প্ররোচনা দেয় শাস্তি হবে ধর্ষণের। অর্থাৎ অ্যাবেটমেন্ট এমন একটা জিনিস, মুখ থেকে একটা জিনিস বলে ফেলছে, যেই অপরাধের কথাই বলছে ওই অপরাধের শাস্তি সেম অফেন্স একই পাবে। ঠিক আছে, আমি রাজুরে বললাম রাজু একটা কাজ করি চলো, আমরা চলো আমরা এটা একটু চুরি করি। তো আমি রাজুকে চুরি করতে বললাম, আর রাজু যদি চোর হিসেবে ধরা খায় তাহলে আমিও কিন্তু অ্যাবেটমেন্টে চুরির শাস্তিই পাবো। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ সেম অফেন্স। এটা কিন্তু পরীক্ষা বারবার আসে, অ্যাবেটমেন্টের কোনো সুস্পষ্ট নির্ধারিত স্বার্থ আহ ই নাই, শাস্তির বিধান নাই। অর্থাৎ সে ডাকাতির যদি প্ররোচনা দেয় তাহলে শাস্তি হবে ডাকাতির, সে ধর্ষণের প্ররোচনা দিলে শাস্তি হবে ধর্ষণের, সে যদি চুরির প্ররোচনা দেয় শাস্তি হবে চুরির। আশা করি বুঝতে পারছেন। আপনারা বুঝছেন কিনা বলেন, তাহলে অ্যাবেটমেন্টের শাস্তি কি বলেন তো? সেম অফেন্স, যেই অপরাধের প্ররোচনা দিবে সেই অপরাধেরই শাস্তি তার হবে। এইভাবে করে আপনাদের বুঝে বুঝে শিখতে হবে, কারণ এখান থেকে একটা অ্যাবেটমেন্ট থেকে একটা কোয়েশ্চেন বারবার আসে। ঠিক আছে, অ্যাবেটমেন্ট থেকে বারবার কোয়েশ্চেনটা আসতেছে। এইবার আসেন, আপনারা চলে যান 111-তে, ধারা 111। এবার এবার মজা শুরু হয়ে যাবে, ক্লাসের মজা এখন এখন থেকে শুরু, ক্লাসের মজা এখন থেকে শুরু। এখানে লিখে ফেলেন, শুধু একটা কথা লিখে ফেলেন, ভিন্ন কার্য, ভিন্ন কার্য, এই শব্দটা শুধু লিখে রাখবেন, আর কিচ্ছু লাগবে না, ভিন্ন কার্য। এর মানে কি, দুইটা লোক পাশাপাশি বসে আছে, বসে আছে, এই এ, এ কি করতেছে, বি রে বলতেছে, আবুল কি করতেছে, বাসারে বলতেছে বাসার তুমি একটা কাজ করো, ওর বাসায়, ওর বাসায় 5 লাখ টাকা আছে, এই টাকাটা তুমি যাও চুরি করে নিয়ে আসো। ওরা বলতেছে যাও তুমি গিয়ে চুরি করে নিয়ে আসো, কি করে নিয়ে আসো, চুরি করে নিয়ে আসো। অর্থাৎ ও প্ররোচনা দিচ্ছে চুরির, ও চুরির প্ররোচনা দিচ্ছে। অর্থাৎ আবুল বাসারকে কি বলছে, চুরি করতে বলছে। বাসার করছে কি, এর সাথে আরো 4 জন বন্ধুরে নিছে, 4 জন বন্ধুরে নিছে, নিয়া 5 জন হইয়া এরা গেছে ডাকাতি করতে। তাহলে বেড়ায় কি ভাষাটা ভাসছে, প্ররোচনা দিছে চুরির, এরা করতে গেছে ডাকাতি। ঠিক আছে, তাহলে ভিন্ন কার্য। বলছে ক, বেড়ায় একটু লেখছে খ, বেড়ায় প্ররোচনা দিছে তো একটা থাপ্পড় দিয়ায়, ও কি করছে রান্দা দিয়া এমন কোপ দিছে মাথা দিয়ে ঘাড়ে গেছে আলাদা হইয়া। ঠিক আছে, তাহলে দেখেন ভিন্ন কার্য। তো কোনো অ্যাবেটর যদি ভিন্ন কার্য সম্পাদন করে তাহলে তার সম্ভাব্য ফলাফল অনুযায়ী সে শাস্তি পাবে। অর্থাৎ যদিও সে চুরির প্ররোচনা দিছে তখন আর চুরির শাস্তিটা পাবে না, তখন কিন্তু ডাকাতির শাস্তি পাবে। মাথায় রাখবেন, ডাকাতির শাস্তি পাবে। এটা হচ্ছে সম্ভাব্য ফলাফল, লিখে ফেলেন সম্ভাব্য ফলাফল, সম্ভাব্য ফলাফল, এই কথাটা লিখে ফেলেন, সম্ভাব্য ফলাফল, সম্ভাব্য ফলাফলের শাস্তি পাবে। অর্থাৎ আপনি তারা বলছেন যে তুই এটা কাজ কর, আপনি একটা আপনার বন্ধুরে বললেন তুই একটা কাজ কর, তুই গিয়া ওই বাসায় গিয়ে একটা 50,000 টাকা আছে চুপ করে লুকিয়ে নিয়ে আয়। আপনি বন্ধুরে আপনি চুরির একটা বুদ্ধি দিলেন, কেমনে চুরি করা যায়। আপনার বন্ধু আপনার ছাড়া বেশি 2 লাইন বোঝে বেশি, সে করছে কি, সুন্দর করে লোকজন রেডি করে এগিয়ে গেছে ডাকাতি করতে। মানে আপনি বুদ্ধি দিয়েছেন চুরির, বেড়ায় গেছে ডাকাতি করতে, তখন আপনার শাস্তি কিন্তু আর চুরির হবে না, আপনার কিন্তু ডাকাতির শাস্তি হবে। আশা করি বুঝছেন। অর্থাৎ এখানে বলতে ভিন্ন কার্য, আপনার ফলাফল হবে সম্ভাব্য ফলাফল, মানে ও যা করবে এই শাস্তি আপনি পাবেন। কথা কি বুঝতে পারছেন? এটা বুঝছেন কি একটু বলেন। মানে অ্যাবেটমেন্টটা কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? অ্যাবেটমেন্টটা একটু টাফ আছে, বাট একটু মনোযোগ দিয়ে পড়লে পারবেন। আপনার কাছে ভালো লাগতেছে একটু বলেন তো, ভিন্ন কার্যটা বুঝছেন কিনা একটু বলেন তো। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসেন
যে জিনিসটা আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ, আসেন সেটা পড়েন। 111, 111 পড়ানো শেষ। এবার চলে আসেন 111 শেষ, এবার আসেন 112। আপনারা 111 শিখবেন ভিন্ন কার্য, আর 112তে লিখবেন, 112তে লিখবেন কি জানেন? 112তে লিখবেন, 112তে লিখবেন কিউমুলেটিভ পানিশমেন্ট, লিখে ফেলেন। অর্থাৎ একত্রিত, একত্রিত শাস্তি, এই শব্দটা মাথায় রাখবেন। অ্যাবেটমেন্টের একত্রিত শাস্তি, অ্যাবেটমেন্টের একত্রিত শাস্তি, এই জিনিসটা মাথায় রাখবেন। অর্থাৎ, অর্থাৎ এই দেখেন, কাজল করলো কি? কাজল বুদ্ধি দিল, কাজল বুদ্ধি দিল কারে? কাজল বুদ্ধি দিল হচ্ছে খলিলকে। কাজল বুদ্ধি দিল খলিলকে, যে খলিল তুমি একটা কাজ করো, তুমি ওর বাসায় গিয়ে 50,000 টাকা, 50,000 টাকা কি করো? চুরি করো। তুমি 50,000 টাকা কি কি করো? কাজল বুদ্ধি দিল খলিলকে যে তুমি 50,000 টাকা গিয়ে ওর বাসা দিয়ে চুরি করো। খলিল কি করছে? চুরি করছে। চুরি করার পরে ওর আশেপাশে যে ওই 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 যে ঘরের যে লোক এগো মারছে, এগো আঘাত করছে, আঘাত করছে। আঘাত করার পর তারা তো এদের ভয় দেখাইছে, এগো থ্রেট দিছে। কথা বুঝছেন? এদের থ্রেট দিছে। থ্রেট দেওয়ার পর ঠিক আছে, ওইখানে ওনার একটা ওই ওই ঘরের একটা বাচ্চা শিশু আছে, ওরে অপহরণ করছে, অপহরণ করছে, ওরে কিডন্যাপ করছে। তাহলে দেখেন, তাহলে দেখেন বেড়ায় বুদ্ধি দিছিল, কাজল কইছিল খালি চুরি করতে, এগিয়ে করে চুরি করছে, আঘাত করছে, ভয় দেখাইছে, অপহরণ করছে। অর্থাৎ এখন যে 4টা অপরাধ করছে, একটা, দুইটা, তিনটা, 4টা, এই 4টা অপরাধের শাস্তি অ্যাবেটরও পাবে, এই খলিলও পাবে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আপনি যদি একজনের বলেন যে এই যা ওর একটু থাবড় দিয়ে আয়, কেন থাবড় উঠেছে, লাথিও উঠেছে, ঘুষিও মারছে, ঠিক আছে, ওর পকেট দিয়ে 50 টাকাও নিয়ে গেছে, যে কয়টা অপরাধ করছে সব কটা অপরাধের সমন্বয় শাস্তি সে পাবে, সব কটা অপরাধের শাস্তি পাবে। আপনি তো আদালতে বলতে পারবেন না, মাননীয় আদালত আমি তো খালি চুরি করতে কইছি, ওরা তো ডাকাতি করতে কইছি না। বলবো, না বাবা তুমি বলছো কেন, এটাই তোমার দোষ, তোমার বলাটাই দোষ হইছে। আশা করি আপনি বুঝতে পারছেন, তোমার বলাটাই কি হয়েছে বলেন তো, দোষের হয়ে গেছে, তুমি কেন বলতে গেলা। অর্থাৎ কিউমিলেটিভ পানিশমেন্ট আপনার হবে। আশা করি বুঝতে পারছেন। আপনি কি বুঝতে পারতেছেন বলেন তো? অর্থাৎ বেড়ায় কইছিল চুরি করতে, না চুরিও করে আইছে, মাইরও দিয়ে আইছে, হুমকিও দিয়ে আসছে, ওনার ঘরে একটা বাচ্চা মেয়ে ছিল, এরা অপহরণও করে আসছে। তাহলে অপরাধ করছে 4টে, এই 4টে অপরাধের শাস্তি তার একত্রে হবে। আশা করি বুঝতে পারছেন, এটাকে বলা হয় কিউমিলেটিভ অফেন্স। এবার আসেন, আচ্ছা, এবার আসেন 115। 115 আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 115টা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। 115টা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই 115 ধারাটা কি? 115 ধারায় যে জিনিসটা আপনাদের বারবার বারবার শিখতে হবে, সেটা হচ্ছে কোন প্ররোচনার ব্যক্তি, কোন অ্যাবেটর, কোন অ্যাবেটর বা প্ররোচনা, কোন অ্যাবেটর অর্থাৎ কোন অ্যাবেটর বা প্ররোচনা দানকারী ব্যক্তি, প্ররোচনা দানকারী, কোনো অ্যাবেটর বা কোনো প্ররোচনা দানকারী ব্যক্তি, কোনো অ্যাবেটর বা কোনো অ্যাবেটর বা প্ররোচনা দানকারী, এটা বারবার আসে আপনাদের, বারবার ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি, এটা অনেকবার আসে পরীক্ষায়। কোনো অ্যাবেটর বা প্ররোচনা দানকারী এমন অপরাধ করছে, এমন এমন অপরাধের প্ররোচনা দিছে, প্ররোচনা দিছে, প্ররোচনা দিয়েছে, যেটা কি মৃত্যুদণ্ডের শামিল, মৃত্যুদণ্ডের শামিল, মৃত্যুদণ্ডের শামিল, মৃত্যুদণ্ডজনক অপরাধ, এমন অপরাধের প্ররোচনা দিয়েছে যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, তখন তার জেল হবে কয় মাস? তখন তার জেল হবে 7 বছর, 7 বছর, 7 বছর, 7 বছরের জেল হবে। আর যদি এই ব্যক্তি যদি কি করে, সাহায্য করে, নিজে সাহায্য করছে,
সাহায্য করলে কত হবে? 14 বছর। সাহায্য করলে 14 বছরের জেল হবে। আশা করি বুঝতে পারছেন। এই অংশটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি একটু বুঝে আপনাদের বলি, তাহলে আপনাদের মাথায় ঢুকবে। সেটা হচ্ছে, কোনো একটা অ্যাবেটর বা কোনো প্ররোচনা দানকারী ব্যক্তি কি করলো, সে এমন একটা অপরাধের কথা বলছে, যেমন কথার কথা রহিম বলতেছে খলিলকে, যে খলিল তুই একটা কাজ কর, তুই জামালরে হত্যা করে ফেল, মেরে ফেল। তাহলে এই লোকটা কি করলো, এমন একটা, তাহলে কি করলো, রহিম এমন একটা প্ররোচনা করলো যেটা মৃত্যুদণ্ডের শামিল, মৃত্যুদণ্ডজনিত অপরাধ। তাহলে এই কথাটা বলার কারণে রহিম কি করল, রহিমের 7 বছরের জেল হইল। 7 বছরের জেল। ঠিক আছে। আর এখানে আরেকটা কি হলো, রহিম যদি খলিলকে সাহায্য করে, দোস্ত এটা কাজ কর, তুই আরে খুন কর, আমি চাকু কিনে দিই তোরে, সমস্যা নাই, তুই রাইতে যাবি, আমি লাইটটা লিবাই দিব, সুন্দর করে তুই খুন করে আসতে পারবি। এই যে সাহায্য করলো, সাহায্য করলে জেল হবে কত বছর? সাহায্য করলে জেল হবে 14 বছর। আশা করি বুঝতে পারছেন। এই অংশটা বুঝছেন কিনা বলেন, অ্যাবেটমেন্ট বুঝার শেষ বুঝছেন কিনা বলেন। এটা আপনারা বলেন, অ্যাবেটমেন্টটা বুঝছেন কিনা বলেন। অ্যাবেটমেন্ট পড়াচ্ছি, অ্যাবেটমেন্টটা বুঝছেন কিনা বলেন। অ্যাবেটমেন্ট তো প্ররোচনা করা। যে ব্যক্তি অন্যকে খারাপ বুদ্ধি দেয়, যে ব্যক্তি অন্যকে কুটবুদ্ধি দেয়, তাকে বলা হয় অ্যাবেটর। আর যে ব্যক্তি এই কাজগুলো করে, এই অপরাধটাকে বলা হয় অ্যাবেটমেন্ট। আপনারা বুঝছেন কিনা একটু বলেন। আচ্ছা, তারপরে যে জিনিসটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বারবার আসে। ঠিক আছে, পরীক্ষাটা বারবার আসে। এবার যে জিনিসটা গুরুত্বপূর্ণ, 116, এগুলি বারবার এমসিকিউতে আসে। 116তে, 116তে আপনাদের বারবার জিনিসটা আসে। 116তে সেটা হচ্ছে, সেই কথাটা হচ্ছে কি, কারাদণ্ডে দণ্ডনীয়। কোন প্ররোচনা দানকারী ব্যক্তি এমন একটা জিনিসে প্ররোচনা দিছে, যে অপরাধের কারাদণ্ডে দণ্ডনীয়, মানে 10 বছরের জেল, 12 বছরের জেল, কারাদণ্ডে দণ্ডনীয় একটা অপরাধের প্ররোচনা দিছে। কোনো অ্যাবেটর, কোনো প্ররোচনা দানকারী ব্যক্তি এমন একটা অপরাধের প্ররোচনা দিছে, যে অপরাধের শাস্তি হচ্ছে 12 বছরের জেল, 10 বছরের জেল, অর্থাৎ মূল কথা কারাদণ্ড। মানে আপনাকে জেল খাটতেই হবে, এমন একটা অপরাধের প্ররোচনা দিছে। তা সেটা যদি, ঠিক আছে, এবং এই প্ররোচনাটা দিল, লিখে ফেলেন, প্ররোচনা দিছে, মানে প্ররোচনা মানে খারাপ বুদ্ধিটা দিয়ে ফেলছে, প্ররোচনা দিছে, প্ররোচনা দিছে, কিন্তু অপরাধ হয় নাই, কিন্তু অপরাধটা এখনো সংগঠিত হয় নাই। অপরাধ কি হয় নাই? সংগঠিত হয় না, লিখে ফেলেন, অপরাধ হয়নি। ও প্ররোচনা দিছে যে তুই আরে খুন কর, আরে মার, আরে আরে মার, কাট, তাহলে করলে জেল জেল তো খাটাই লাগবে, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের একটা প্ররোচনা দিছে, কিন্তু কাজটা হয়নি, অপরাধটা হয় নাই, অপরাধটা হয় নাই, খারাপ বুদ্ধি দেওয়ার কাম দিছে, কিন্তু অপরাধটা হয় নাই। সেক্ষেত্রে কি হবে? পাবলিক হলে 1/4, লিখে ফেলেন, পাবলিক হলে 1/4, 4/1 শাস্তি পাবে। অপরাধের 4/1 শাস্তি সে পাবে, 1/4 শাস্তি পাবে, শাস্তি। অপরাধের 1/4 শাস্তি পাবে। আসলে বুঝতে পারেন, তাহলে অপরাধের 1/4 শাস্তি পাবে। আর যদি এরা এরা হচ্ছে সাধারণ মানুষ, এটা হচ্ছে পাবলিক, সাধারণ মানুষের কিন্তু 1/4। আর যদি এরা সরকারি কর্মচারী হয়, যদি পাবলিক সার্ভেন্ট হয়, সরকারি কর্মচারী হয়, সরকারি কর্মচারী হলে কত হবে? তাহলে সরকারি কর্মচারী হলে আপনাকে 3 বছরের জেল হবে, 3 বছরের জেল হবে। এটা আপনার জন্য বারবার ইম্পর্টেন্ট, এই অংশটা খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন, আমি এটা একটু ভালো করে বুঝাই। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে একটা লোক এমন একটা খারাপ বুদ্ধি দিয়েছে, যে অপরাধটা করলে আপনি নিশ্চিত জেল খাটবেন, অর্থাৎ কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। যেমন বুদ্ধি দিল চুরি করতো, চুরি করলে তো 3 বছরের জেল। এমন একটা অপরাধে আপনাকে এমন একটা অপরাধে আপনাকে
প্ররোচনা দিছে যে একটা কাজ কর, তুই আর বাসায় যা, বাসায় গিয়ে এটা চুরি করে নিয়ে আয় যা। তো এই অপরাধে দণ্ডিত করছে আপনাকে, কি করছে বলেন তো? প্ররোচনা করছে চুরির জন্য। তখন আপনি হয়তো বা তার কথা শুনলেন না, যে বলছে চুরি করতে করবো না, এখন আর করা দরকার নেই। এই যে এটা যদি পাবলিক হয়, যদি সাধারণ জনগণ হয়, তাহলে আপনি অ্যাবেটর শাস্তি পাবে, এই প্ররোচনা দানকারী ব্যক্তি শাস্তি পাবে 1/4। 1/4, 1/4 অর্থাৎ চুরির সাথে 3 বছর, 3 বছর মানে 3 × 36, 36 মাস। তা 36-এ 3 দ্বারা ভাগ করলে কত হয়? 12 হয়। অর্থাৎ এখানে সে 1 বছর, 1/4 হিসেবে কতদিন হয় তাহলে? 1 বছর। 1 বছর শাস্তি পাবে। যদি চুরির পরিচয় হয় তাহলে চুরি তো সাথে 3 মাস, তা 3 × 36, 36-এর লাগে ভাগ দেবেন 4, তাহলে হয় 12। 12 মাস, অবশ্য 1 বছর জেল খাটবে। আর যদি সরকারি কর্মচারী হয়, চোখ বুঝে 3 বছর জেল খাটবে। যদি সরকারি কর্মচারী হয়, চোখ বুঝে 3 বছরের জেল খাটবে। কোন সরকারি কর্মচারী সরকারি চাকরি থাকা অবস্থায় যদি কাউকে প্ররোচনা দেয় যে তুই এই কাজটা কর, তাহলে ওর বাড়ি ফিরে দেওয়া যাবে, ওর সাসপেন্ড হয়ে যাবে, বদলি হয়ে যাবে। তাহলে এই বুদ্ধি যখন দিবে সে, তখন কি হবে? 3 বছরের জেল খাটতে হবে তখন পাবলিক সার্ভেন্টের। এই অংশটা বারবার পরীক্ষা আসতেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন গোপন ষড়যন্ত্র 118। 118, 119 এই অংশটা পড়লে আপনাদের আর দরকার নেই। 118, 119 এই দুইটা পড়লে আপনারা রিটেনের জন্য কোয়ালিফাই হয়ে গেছেন। অ্যাবেটমেন্ট থেকে রিটেনে আসলে আপনারা রিটেনও পারবেন ইনশাল্লাহ। 118, 19 পড়ার আগে এটা লিখে ফেলেন, তিনটি অপরাধ স্বতন্ত্র না। তিনটি অপরাধ স্বতন্ত্র না, একটা হচ্ছে কনস্পাইরেসি, ষড়যন্ত্র, এটা একটা স্বতন্ত্র অপরাধ না। আর একটা হচ্ছে অ্যাবেটমেন্ট, প্ররোচনা দেওয়া। এবং 3 নম্বরে হচ্ছে কি? কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায়। কমন ইন্টেনশন ধারা 34, ধারা 34-এ বলা আছে কি? সাধারণ অভিপ্রায়। তাহলে সাধারণ অভিপ্রায় এটাও কি বলেন তো? একটা স্বতন্ত্র অপরাধ না। তাহলে আপনারা একটু কমেন্টে লেখেন তিনটা অপরাধ স্বতন্ত্র না। ষড়যন্ত্র, প্ররোচনা, কমন ইন্টেনশন, এই তিনটা অপরাধ কি না বলেন তো? স্বতন্ত্র অপরাধ না। এই তিনটা অপরাধ কি না? স্বতন্ত্র না। এই তিনটা অপরাধ মোটেই স্বতন্ত্র না। ষড়যন্ত্র, প্ররোচনা এবং কমন ইন্টেনশন, এই তিনটা স্বতন্ত্র অপরাধ না। পরীক্ষায় যদি আসে কোন অপরাধটি ইনকোহেট না, ইনকোহেট বা স্বতন্ত্র না, তখন আপনি বলবেন ষড়যন্ত্র, প্ররোচনা, কমন ইন্টেনশন। এই তিনটা কি না বলেন তো? এই তিনটা, এই তিনটা অপরাধ স্বতন্ত্র না। এবার আসেন এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, 118। 118-তে কি বলা আছে? ষড়যন্ত্র গোপনকরণ। আপনি গোপনে কি করছেন? ষড়যন্ত্র করছেন। আপনি গোপনে কি করছেন? ষড়যন্ত্র। 118-তে বলা আছে গোপনে ষড়যন্ত্রকরণ, গোপনকরণ মানে ষড়যন্ত্র গোপনকরণ। আপনি গোপনে ষড়যন্ত্র করেছেন। আপনি গোপনে কি করেছেন? ষড়যন্ত্র করেছেন। এ যদি সাধারণ, এখন যদি আপনি দুইটা অপশন, আপনি গোপনে ষড়যন্ত্র করে ফেলছেন, এখন যদি অপরাধ হয়, মানে অপরাধ ধরা খাইছে, অপরাধ হলে আপনার জেল হবে কত? 7 বছর। আর অপরাধ না হলে, অপরাধ না হলে 3 বছর।
আশা করি এই অংশটা খুব সুন্দর করে বুঝতে পারছেন। ঠিক আছে, এখানে আমার ধরেন আমার ক্লাসে যারা ছাত্র আছেন তারা সকলে শোনেন। ধরেন যে দুইজন ব্যক্তি চার দোকানে বসে ষড়যন্ত্র করতেছে যে কিভাবে ওর ঘরে এত সম্পদ সব হাতায় হাতায় নেওয়া যায়। এই যে ষড়যন্ত্র তারা করতেছে, ষড়যন্ত্রটা যে করতেছে, এখন ষড়যন্ত্র করার পরে যদি তারা যদি ষড়যন্ত্র করার পর যদি অপরাধটা সত্যিই করে ফেলায়, তাহলে তার 3-7 বছরের জেল। আর যদি অপরাধটা খালি চিন্তা করছে কেন করে নাই, প্রমাণ করতে পারলে তার জেল হবে 3 বছরের। আশা করি বুঝছেন যে ষড়যন্ত্র করছে কিন্তু বাস্তবায়ন করতে পারে না, তখন বাস্তবায়নও করছে তাহলে 7 বছর, বাস্তবায়ন করতে পারে না 3 বছর। আশা করি এই অংশটা ভালো করে বুঝছেন। আপনারা বুঝছেন কি একটু বলেন তো, যে স্যার বুঝছি বা বুঝিনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এবার আসেন লাস্ট ধারা, অ্যাবেটমেন্টের লাস্ট ধারা, এই যে 119, অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে সরকারি কর্মকর্তার ষড়যন্ত্র গোপন করণ। সরকারি কর্মকর্তা যখন ষড়যন্ত্র গোপন করে তার শাস্তিটা কি? সরকারি কর্মকর্তা ষড়যন্ত্র গোপন করলে সাধারণ মানুষ করে 7 বছর, আর হে করে 10 বছর। সে করলে 10 বছরের জেল খাটবে। সে করলে 10 বছর জেল খাটবে যদি অপরাধটা করে। অপরাধ করে, হয়েছে বা হবে, মানে করতেছে, অপরাধটা হচ্ছে, চলমান আছে অথবা অতীত হয়ে গেছে, অপরাধটা চলমান আছে অথবা অতীত হয়ে গেছে, তাহলে কিন্তু মানে আগে করছে বা অপরাধটা সংগঠিত হয়েছে, তাহলে তার 10 বছরের জেল। অপরাধটা সংগঠিত হয়েছে, তার 10 বছরের জেল। ঠিক আছে। এবং এই অপরাধটা কি এমন অপরাধ যেটা মৃত্যুদণ্ডে কারাদণ্ড, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এমন অপরাধের যদি প্ররোচনা কোনো সরকারি কর্মকর্তা দেয়, তাহলে তার শাস্তি হবে 10 বছর। শাস্তি হবে 10 বছর। আর যদি না দেয়, অপরাধের প্ররোচনা দিতে কিন্তু অপরাধটা হয় নাই, তাহলে শাস্তি হবে 1/4 জরিমানা। 1/4 জরিমানা। আশা করি বুঝছেন, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যে সরকারি কর্মকর্তা যদি গোপন ষড়যন্ত্র করে, সেটা যদি সম্পূর্ণ না হয়, তাহলে তার জরিমানার পরিমাণ কত? উত্তর হচ্ছে 1/4। 1/4। আর আলহামদুলিল্লাহ আপনাদের অ্যাবেটমেন্ট শেষ। এখান থেকে অবশ্যই আপনারা একটা প্রশ্ন মাস্ট হবেন, আপনারা ধরে লিখে রাখেন। এখান থেকে একটা প্রশ্ন আপনাদের অবশ্যই থাকবে, ইনশাল্লাহ। এবার আপনাদের মধ্যে থেকে কেউ একজন পুরো অ্যাবেটমেন্টটা একটু পড়ে শোনান সবাই। ঠিক আছে, আমি একটু পানি খাই, আপনারা একটু সবাই একটু কে পড়ে শোনাইতে চান একটু বলেন। অ্যাবেটমেন্ট যে পড়ছেন, নোট করছেন, কে শোনাতে চান একটু বলেন। একজন বলেন। একটা শুরু থেকে বলেন, 106 থেকে বলেন, খাতায় নোট করছেন, কি বুঝলেন? একজন পড়ে শোনান। একজন পড়ে শোনান, অ্যাবেটমেন্টটা একটু পড়ে শোনান, 106 থেকে পড়ে শোনান। 106 থেকে পড়ে শোনান, 107 থেকে। কেউ পারবেন না? কেউ পারবেন না? বলেন, কেউ পারলে বলেন। হ্যাঁ, বলেন বলেন। আমি বলবো, আমি সাহায্য করবো, বলেন। আপনি বললে অনেকে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, জি, সহজে বলেন। হুম। হুম।
হুম হুম। জি জি জি, শোনা যাচ্ছে, বলুন। এখানে লিখবেন, এখানে যে জিনিসটা লিখবেন সেটা হচ্ছে 118-তে সাধারণ মানুষ, পাবলিক, আমজনতা। অপরাধ করলে 7 বছর, অপরাধ না করলে মানে সে প্ররোচনা দিয়েছে আপনাকে যে তুই চুরিটা কর, কিন্তু ওই আপনি চুরিটা করছেন ওর কথা অনুসারে, ঠিক আছে, তাহলে হবে 7 বছর। আর আপনি প্ররোচনা দিয়েছে কিন্তু আপনি চুরিটা করেন নাই, তাহলে হবে 3 বছর। ঠিক আছে। আর 119টা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, কোন সরকারি কর্মকর্তা যদি এই বলে যে, কোন সরকারি কর্মকর্তা যদি গোপন ষড়যন্ত্র করে যে আহ, এমন একটা অপরাধের ষড়যন্ত্র করছে যেটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ, তাহলে 10 বছরের শাস্তি হবে। আর যদি অপরাধের বাস্তবায়ন যদি না হয় তাহলে 1/4 জরিমানা হবে। এই অংশটা মাথায় রাখবেন, 1/4। আর পরীক্ষা আসবে অ্যাবেটমেন্টের জরিমানা, জরিমানা। ভেরি গুড, ভেরি গুড, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এই জন্য বারবার পড়াইছি। হরজত আলী সুমন সাহেব, অসংখ্য ধন্যবাদ, আপনি যে এত চমৎকার ভাবে বলতে পারছেন। ঠিক আছে, একবারের পড়ায় মাশাল্লাহ, সত্যি অসাধারণ। ঠিক আছে, আপনি খুবই ভালো বলছেন, খুবই ভালো বুঝতে পারছেন, আইনটাকে খুব সুন্দর করে বুঝতে পারছেন। ঠিক আছে, আর আপনারা কেউ বিরক্ত হয়ে না, এভাবে যদি আপনারা সহপাঠীরা যদি একটু একে অন্যকে অন্যকে যদি বলে, দেখবেন যে পড়াটা অনেক মাথায় ঢুকবে। আমি তো বলবোই, ঠিক আছে, অন্যরা বললেও পড়াটা আরো মাথায় ঢুকবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এইবার আসেন, আমাদের কঠিন অংশ শেষ, এইবার একদম সহজে চলে যাবো। এইবার আর কোনো আমাদের বাধা নেই।
কঠিন পাঠ শেষ, এটা রিটেনের অংশ ছিল। অ্যাবেটমেন্ট রিটেনে অতটুকু লিখে আসতো, পার হয়ে যেতে পারবেন। এইবার আসেন, লিখে আসেন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ঠিক আছে। এটাকে বলা হয় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। এখানে বলা হয় রাষ্ট্রবিরোধী অপরাধ, অফেন্স এগেইনস্ট স্টেট, রাষ্ট্রবিরোধী অপরাধ। এটা কেমনে শিখবো? এটা শেখার নিয়ম কি? এদিকে একটা তাকান। এটা কত ধারায় বলা আছে, ধারাটা আমি এখানে এভাবে শিখিয়ে দেবো। এটা বাংলাদেশ, ধারা শিখাইতেছি, কিন্তু ধারা কত নম্বর আপনি শিখবেন, ধারা শিখাইতেছি, ঠিক আছে। বাংলাদেশ, এখানে কয়টা অক্ষর? বাংলাদেশ, বিডি, দুইটা অক্ষর, দুইটা অক্ষর, দুইটা অক্ষর। এই বাংলাদেশকে ঘিরে আছে কি দেখেন, বাংলাদেশকে ঘিরে আছে ইন্ডিয়া, ইন্ডিয়া। তাহলে এদিকেও ইন্ডিয়া, এদিকেও ইন্ডিয়া, তা দুই দিকে কিন্তু ইন্ডিয়া ঘিরে আছে বাংলাদেশ, ঠিক আছে। এখানে বাংলাদেশ, তাহলে দেখেন ইন্ডিয়া আই, তাহলে এটা আপনি একের মতো মনে করেন না কেন? তাহলে দেখেন এখানের একটা এক, এখানে বাংলাদেশ, আবার এই সাইডও একটা এক, তাহলে কত হইলো বলেন? 121। তাহলে এটা কততে বলা আছে বলেন? অপরাধ, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কততে বলা আছে? 121-এ। সেকশনটা কি ভুলবেন নাকি মনে থাকবে? পরীক্ষা যদি আসে বাংলাদেশের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা হয়, তো এটা কি মনে থাকবে না ভুলে যাবেন ধারাটা? একটু বলেন, আপনারা বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন যে স্যার ধারা নাম্বারটা এইভাবে বুঝছি। বুঝছেন কিনা বলেন, ধারা মুখস্থ করার সিস্টেমটা বুঝছেন? ধরেন এই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে তো দুইটা অক্ষর, বিডি, বাংলাদেশ। আর বাংলাদেশের দুই সাইডে ইন্ডিয়া ঘিরে আছে, তাহলে ইন্ডিয়ার আইটারে এক মনে করেন না, এখানেও ইন্ডিয়া, এই সাইডেও ইন্ডিয়া, মাঝখানে বাংলাদেশ, তাহলে 221, 121, 221 বলা আছে। আচ্ছা, এইভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে, আর জীবনে ভোলা যাবে না, ঠিক আছে। তাহলে দেখেন, যদি রাষ্ট্রবিরোধী অপরাধ হয় তাহলে এইভাবে করে মানচিত্র একটা ধারা মুখস্থ করা যায়। তাহলে এটা 121-এ বলা আছে, এই কথাটা মাথায় রাখবেন, 121-এ বলা আছে, ঠিক আছে। 121-এ এই কথাটা বলা আছে। তাহলে খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, রাষ্ট্রবিরোধী অপরাধ, তাহলে রাষ্ট্রবিরোধী অপরাধের তিনটা জিনিস হইতে হবে। রাষ্ট্রবিরোধী অপরাধের ক্ষেত্রে তিনটা জিনিস হইতে হয়। এক হচ্ছে আপনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ, বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বাংলাদেশের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করে ফেলছেন, যুদ্ধ ঘোষণা, ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে আপনি বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে ফেলছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যুদ্ধ গ্রহণের উদ্বেগ, যুদ্ধ গ্রহণের, যুদ্ধ গ্রহণের উদ্যোগ নিয়েছেন আপনি, উদ্যোগ, যে সামনে যুদ্ধ করবেন, এটা উদ্যোগ নিয়েছেন, যে এখনো যুদ্ধ শুরু করেন না, বাট যুদ্ধ কিভাবে করবেন, কি অন্য একটা শত্রু দেশের সাথে একটা বৈঠকে বসছেন আর কি, অথবা যুদ্ধে সহায়তা করছেন, যুদ্ধে সহায়তা করছেন। এই তিনটা কাজ আপনি করছেন, অর্থাৎ তিনটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ করছেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, অথবা যুদ্ধ গ্রহণের উদ্যোগ গ্রহণ করে, উদ্যোগ নেয়, অথবা যুদ্ধে সহায়তা করে, এই যে তিনটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ যদি করে, তাহলে ধরে নিতে হবে যে সে 121 অনুসারে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এবং এর শাস্তি কত? এর শাস্তি বলা আছে মৃত্যুদণ্ড। এই দণ্ডবিধির প্রথম ধারা মৃত্যুদণ্ডের ধারা, মৃত্যুদণ্ডের ধারা, তার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অথবা উভদণ্ড, উভয় দণ্ড। এই অংশটা আপনাদের মাথায় রাখতে হবে। রাষ্ট্রবিরোধী অপরাধ, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যখন আপনি একটা যুদ্ধ ঘোষণা করছেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে গ্রহণের উদ্যোগ নিয়েছেন, যুদ্ধে সহায়তা করছেন, তাহলে আপনি 121 অনুসারে মৃত্যুদণ্ড হইতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে, এবং উপদণ্ড হইতে পারে। আমরা আগের বার আপনাদের শিখেছি না মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অপরাধ কয়টা, মৃত্যুদণ্ডের ধারা কয়টা, কয় জায়গা বলা আছে? মৃত্যুদণ্ডের ধারা 10 জায়গা বলা আছে। এই জন্যই তো আজকে পেনাল কোডের বুলেটটা দেইনি, কারণ এই পৃষ্ঠাটা আমি অ্যাড করে দিব, আপনাদের এখান থেকে অবশ্যই এমসিকিউটা আসবে। তো লিখে ফেলেন, মৃত্যুদণ্ডের 10টা ধারা। মৃত্যুদণ্ডের কয়টা ধারা ভাই? মৃত্যুদণ্ডের ধারা হচ্ছে 10টা। আজকে একটু স্লো পড়াবো, ঠিক আছে, আজকে এই অংশটা বুঝায় বুঝায় পড়াবো। তো মৃত্যুদণ্ডের 10টা ধারা,
এক হচ্ছে 121, পরে হচ্ছে এক, এই দেন আপনাকে শিখাইলি এক লাগবে। আচ্ছা তাহলে দেখেন এখানে এক লিখবেন 3 বার, এক লিখবেন 3 বার, আর 3 লিখবেন 7 বার। এক লিখবেন 3 বার, 1 2 3, আর এখানে লিখবেন 3 লিখবেন 7 বার, 1 2 3 4 5 6 7, মৃত্যুদণ্ড ধারা। এই শুরু হয়েছে 121, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণা। এর পরেরটা কি? এই একের পরে 2 এর পরে 3, এই 3, এই দুইটার সাইডে 132, 132, তারপরে কি? এই যে 2 2 4, 194, এইভাবে। তারপর আছে 302, এবার সব বিজোড় হবে, 303, 305, 307, দুইটা ক হবে, ঠিক আছে, দুইটা ক হবে, দুইটা ক, দুইটা ক, 226-এর ক, 264-র ক, আরেকটা হচ্ছে কি ডেকুইট উইথ মার্ডার, খুন সহ ডাকাতি। এই 10টা ধারায় আপনাদের মৃত্যুদণ্ড বলা আছে। বারবার পরীক্ষা আসে, বারবার পরীক্ষা আসে। এর মধ্যে একটা পড়াইলাম যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এরপর আমরা 134-এ গেলে আরেকটা শিখবো, ঠিক আছে। এই অংশটা শেষ। এবারে আমাদের 121 শেষ। এবার আসে পরীক্ষা বারবার আসছে স্যাডিশন। স্যাডিশন, স্যাডিশন মানে হচ্ছে কি রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা। আর একে কি রাষ্ট্রবিদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা। আর এটা কি? রাষ্ট্রবিরোধী অপরাধ। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ। এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন তো? বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ আর সেডিশনের মধ্যে পার্থক্যটা কি? এখানে হচ্ছে দেশটা ভালো না, দেশটা ভালো না, মানে দেশের বিরুদ্ধে যুদ্ধ করবো, দেশটা ভালো না, কথার কথা। আর রাষ্ট্রদ্রোহিতা মানে কি? সরকার ভালো না। এটা মনে রাখা ছোট্ট কৌশল, এটা সব না, মানে এটা অনেকাংশ। রাষ্ট্রবিরোধী মানে কি? দেশটা, বাংলাদেশটা ভালো না দেখি তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবো, ঠিক আছে, যুদ্ধ করে নিজের মালিকানা নিব, বাংলাদেশটা নিজে সাজাবো। আর স্যাডিশন মানে হচ্ছে সরকার ভালো না, সরকারের বিরুদ্ধে যত কাজ, সরকার ভালো না, ঠিক আছে। এই দেখেন এইখানে বলা আছে এটা কততে? এটা বলা আছে 121-এ, আর এটা বলা আছে 124-এর ক। এই দেখে রাখেন 124-এর ক, এই অংশটা খুব ইম্পর্টেন্ট। 124-এর ক, এই বারবার আসতেছে। স্যাডিশন কততে বলা আছে? 124-এর ক। আর এটা কি? 121-এ বলা আছে, বারবার আসতেছে ধারাগত জিনিস। এই জন্য আমি একটা পৃষ্ঠা আলাদা রাখছি, দণ্ডবিধির ওটা দিয়ে দিব একত্রে, তাহলে আপনাদের আর এটা লাগবে না। রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি কি করবে, কি কি কাজ করবে কোনো ব্যক্তি? এক নম্বর হচ্ছে মুখের মাধ্যমে, বাই ওয়ার্ডস, বাই ওয়ার্ডস, মুখের মাধ্যমে, বাই ওয়ার্ডস, মুখের মাধ্যমে, মুখের মাধ্যমে, শব্দের মাধ্যমে, শব্দের মাধ্যমে, মুখের মাধ্যমে, বা কথা দ্বারা, কথা বা শব্দ দ্বারা, কথা বা শব্দ দ্বারা। তারপর হচ্ছে ইশারা ইঙ্গিত দ্বারা, ইশারা ইঙ্গিত লিখে ফেলেন, ইংলিশ আর লিখবো না, ইশারা ইঙ্গিত, ইশারা ইঙ্গিতের মাধ্যমে, ইশারা ইঙ্গিত দ্বারা। কোনো ব্যক্তি মুখের শব্দ কথা দ্বারা, ইশারা ইঙ্গিত দ্বারা। তারপরে কি বলছে? তারপরে কোনো দৃশ্যমান কিছু দ্বারা, কোনো কার্টুন চিত্র বা কোনো কিছু দ্বারা, দৃশ্যমান কিছু, কার্টুনের মাধ্যমে বা কোনো ছবি এঁকে দৃশ্যমান কিছু দিয়ে, অথবা অন্য উপায়, অন্য উপায়, অন্য উপায়, ঠিক আছে, অন্য উপায় কি করছে? কার বিরুদ্ধে? অন্য উপায় কি করছে? কোনো সরকার, সরকারের বিরুদ্ধে কিছু লিখছে, সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। অন্য উপায় কি? সরকারের বিরুদ্ধে কি করছে? ক্ষোভ, বিদ্বেষ বা ঘৃণা প্রকাশ করছে, এটাকে বলা হয় স্যাডিশন। তো স্যাডিশনের মূল থিমটা আমি একটু কি, একটু আপনাকে এক নজরে একটু বলে দিই। স্যাডিশনের মূল থিমটা কি? স্যাডিশন সম্বন্ধে বলা আছে রাষ্ট্রদ্রোহিতা। আর 121-এ বলা আছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ মানে দেশটা ভালো না, অন্য দেশের মানুষ এসে বাংলাদেশেই করে। এখানে কিন্তু অন্য দেশের মানুষ এসে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ঠিক আছে, অথবা নিজের দেশের মানুষও করতে পারে। আর রাষ্ট্রদ্রোহিতা অবশ্যই নিজের দেশের মানুষই করে, বাইরের দেশে করে না, ঠিক আছে।
দুইটার মধ্যে পার্থক্য আছে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে অবশ্যই বাইরের দেশের মানুষ, নিজের দেশে করে না, ওরা সিভিল ওয়ার হবে। আর রাষ্ট্রদ্রোহিতা অবশ্যই করে নিজের দেশের মানুষ, অর্থাৎ নিজের দেশের মানুষ, বাংলাদেশী নাগরিক নিজের মুখের কথা, শব্দ দ্বারা, ইশারা ইঙ্গিত দ্বারা দৃশ্যমান কোনো কিছু উপস্থাপনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ, বিদ্বেষ, ঘৃণা প্রকাশ করে। ক্ষোভ, বিদ্বেষ, ঘৃণা, অবজ্ঞা, আরেকটা শব্দ অবজ্ঞা প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় রাষ্ট্রদ্রোহিতা। সেটাকে বলা হয় রাষ্ট্রদ্রোহিতা। এই আওয়ামী লীগ সরকারের সময় অনেক মামলা খাইছে মানুষ এই রাষ্ট্রদ্রোহিতার কারণে। অবজ্ঞা প্রকাশ করে, তখন সেটাকে কি বলে? রাষ্ট্রদ্রোহিতা বলা হয়। আশা করি এই অংশটা খুব ভালো করে বুঝতে পারছেন। ঠিক আছে, এবার আসেন রাষ্ট্রদ্রোহিতার সম্বন্ধে আরো দুই চারটা কিছু বলি। এগুলি বারবার পরীক্ষা আসতেছে, একটু মুছে ফেলি, সুন্দর করে মুছে ফেলি, আপনাদের বুঝাচ্ছি। এবার আসেন, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই অংশটা একটু শিখি, আপনাদের শিখাই, খেয়াল করে দেখেন। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কত? রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, রাষ্ট্রদ্রোহিতার একটা উপাদান দিছে তিনটা। এখানে তিনটা উপাদান দিছে রাষ্ট্রদ্রোহিতা, 124-এর ক, 124-এর কতে তিনটা উপাদান দিছে। এক নম্বরে হচ্ছে, এক নম্বর হচ্ছে বিদ্বেষ, এক নম্বর হচ্ছে বিদ্বেষ, দুই নম্বরে হচ্ছে ঘৃণা, লিখে ফেলেন ঘৃণা, আপনি ঘৃণা প্রকাশ করছেন। তিন নম্বরে লেখেন সমালোচনা, সমালোচনা, আপনি সমালোচনা প্রকাশ করেছেন। আশা করি এই অংশ বুঝতে পারছেন। রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, দ্রোহিতা এটা বলা আছে সেডিশনে, এই কথাগুলো বারবার বলা আছে, বিদ্বেষ, সমালোচনা, ঘৃণা, এই শব্দটা বলা আছে বারবার। এবং রাষ্ট্রদ্রোহিতার শাস্তিটাও বলা আছে 121-এর ভিতরে। মাথায় রাখবেন, মাথায় রাখবেন দুইটি অপরাধের শাস্তির ধারার, একই ধারার ভিতরে সংজ্ঞা শাস্তি, সংজ্ঞা শাস্তি দুইটা একই ধারায়, মাথায় রাখবেন সংজ্ঞা প্লাস শাস্তি একই ধারায়, একই ধারায় রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞা শাস্তি একই ধারায়। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 121, সংজ্ঞা প্লাস শাস্তি একই ধারা, সংজ্ঞা প্লাস শাস্তি একই ধারায় দেওয়া আছে। মাথায় রাখবেন এই কথাটা, এটা আলাদা করে কষ্ট করে শেখা লাগবে না। তাহলে সংজ্ঞা শাস্তিটা কি? ঠিক আছে, সংজ্ঞা শাস্তিটা হচ্ছে, আপনি রাষ্ট্রদ্রোহিতা করলে, ঠিক আছে, এটা এটা পয়েন্টের উপর নির্ভর করে, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। ঠিক আছে, যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড বা এর চেয়ে কম, বা এর চেয়ে কম, এর চেয়ে কম, এবং কি দিতে পারে, এবং এর সাথে এবং অর্থদণ্ড দিতে পারে, এবং অর্থদণ্ড, অর্থদণ্ড। এই অংশটা তো ইম্পর্টেন্ট, জাস্ট লিখে রাখেন। আপনার সেডিশন কত ধারায় আছে, এই অংশটা ইম্পর্টেন্ট, কোন অংশটা সেডিশনের উপাদান এটা ইম্পর্টেন্ট, এবং সেডিশনের সংজ্ঞাটা কি, রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞাটা কি, এটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। শাস্তিটা এত ইম্পর্টেন্ট না। আশা করি বুঝতে পারছেন, পরীক্ষায় এটা আসবে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে 121, আর এটা কত? 124-এর ক। এই অংশগুলি বেশি ইম্পর্টেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন, এগুলি এত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এই যে পার্টগুলি পড়াই, এর বাইরে পড়লে, এর বাইরে আর পড়ারই দরকার নেই, যে সত্যি কথা। এর বাইরে কেন পড়তে যাবেন? অযথা পড়ে মাথা নষ্ট করে কি লাভ? ঠিক আছে, যেটা পড়াবো সেটা পড়েন, যেটা বারবার পরীক্ষা আছে আমি সেগুলি বারবার পড়াই আপনাদের। আসেন, এইবার আসেন, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, এটা নতুবা পারবেন না। এই অংশ থেকে অবশ্যই প্রশ্ন আসে, অবশ্যই প্রশ্ন আসে। খেয়াল করেন, ধারা 141, এখানে বলা আছে অবৈধ সমাবেশ, অবৈধ সমাবেশ, অবৈধ সমাবেশ সম্বন্ধে বলা আছে। তাহলে প্রথমে কথা হচ্ছে, অবৈধ সমাবেশ হইতে গেলে, অবৈধ সমাবেশ হইতে গেলে কমপক্ষে কতজন লোক লাগে? মাথায় রাখবেন, অবৈধ সমাবেশ আর ডাকাতি, এই ডাকাতি এই দুইটা করতে কমপক্ষে 5 জন লোক লাগে। বারবার দোনোটাই প্রশ্নে আছে, কমপক্ষে 5 জন ব্যক্তি লাগে, 5 জন ব্যক্তি দরকার অবৈধ সমাবেশ এবং ডাকাতি করতে। অবৈধ সমাবেশ এবং ডাকাতি করতে কমপক্ষে 5 জন ব্যক্তি লাগে, মাথায় রাখবেন। অবৈধ সমাবেশ এবং ডাকাতি করতে কমপক্ষে 5 জন ব্যক্তি লাগে, ধারা 141-এ বলা আছে। এবার আসেন, অবৈধ সমাবেশের উপাদান কয়টি? অবৈধ সমাবেশ করতে গেলে 5টা কাজ করা লাগে, 5টি কাজ করা লাগে, 5টি কাজ, 5টি কাজ করা লাগে, 5টি কাজ করা লাগে। অবৈধ সমাবেশ করতে গেলে আপনাকে 5টা কাজ করতে হয়। জি জি জি, 5টি কাজ করতে হয়। এক, এক, আপনাকে অপরাধমূলক বল প্রয়োগ করতে হয়।
আপনাকে অপরাধমূলক বল প্রয়োগ করতে হয়। দুই দুই নম্বর হচ্ছে আপনাকে আইন প্রয়োগে বাধা দিতে হয়। আপনি আইন প্রয়োগে বাধা দিবেন, আইন প্রয়োগে বাধা দিবেন। অর্থাৎ আপনি কি করলেন, অবৈধ সমাবেশটা মানে কি, আপনি অপরাধমূলক বল প্রয়োগ করবেন, মানে পুলিশ আপনার যাইতেছে না, আপনি ধাক্কাইয়া পুলিশে আপনি আপনার জায়গা গন্তব্যে ঠিকই যাইবেন, পুলিশের ধাক্কাইয়া আপনি কি করলেন, বল প্রয়োগ করলেন, অপরাধমূলক বল প্রয়োগ, যে ওটা করা উচিত ছিল না। আপনি আইন প্রয়োগে বাধা দিচ্ছেন। আপনারা মিছিল মিটিং নিয়ে এরকম লোকজন জড়ো হইতেছে, পুলিশও আইতেছে, পুলিশও আর আটকেছে, পুলিশ আপনি কি করছেন, আইন প্রয়োগে বাধা দিচ্ছেন, পুলিশ বাধা দেয়, আপনি পুলিশে মার দিয়া ভিতরে ঢুকতেছেন। ঠিক আছে, এই দেখেন আইন প্রয়োগে আপনি বাধা দিতেছেন, এই একটা কাজ করতেছেন আপনারা। তারপরে খেয়াল করেন অবৈধ সমাবেশে কোন জিনিসটা লাগবে, অবৈধ সমাবেশে অবশ্যই অনিষ্ট সাধন হবে, অনিষ্ট, অনিষ্ট সাধন, অনিষ্ট সাধন হবে, অথবা অথবা হবে অনধিকার প্রবেশ। অনিষ্ট সাধন মানে কি, আপনি রাস্তার মধ্যে আগুন ধরাই দিচ্ছেন, আগুন ফায়ার, আগুন ধরাই দিচ্ছেন, কোনো কিছু নষ্ট করছেন, গাড়ি ভাঙচুর করছেন। ঠিক আছে, আপনাকে মিছিল মিটিংটা চিন্তা করতে হবে, 141 দ্বারা পড়তে গেলে মিছিল মিটিং চিন্তা করতে হবে, যে এদিকে যা আন্দোলনটা চিন্তা করে, এদিকে হয়েছে পুলিশ আর এদিকে হয়েছে জনগণ, সবাই আইছে অবৈধ সমাবেশ, অবৈধ সমাবেশ করে 5 জনের অধিক। ঠিক আছে, প্রথমে কি করছেন আপনি, পুলিশ একটা ব্যারিকেড দিছে যে তোমরা এর বাইরে আসতে পারবে না, এটা কি ব্যারিকেড ভাঙ্গা বেদ করে চলে গেছে, অর্থাৎ তারা অবৈধভাবে বল প্রয়োগ করছে। নাম্বার ওয়ান হচ্ছে, পুলিশ চাইছিল যে তোমরা ভিতরে ঢুকবা না, এর বাইরেই থাকবা, পুলিশ এনে দাঁড়াইছিল, পুলিশে কি করছে, মায়ের যায় ঘাড়াইয়ে ভিতরে ঢুকছে, পুলিশে আইন প্রয়োগে বাধা দিছে। তারপর থেকে অনিষ্ট সাধন করছে, এরা রাস্তা যে আসছে, রাস্তায় বিভিন্ন প্রান্তে আগুন ধরাইছে, গাড়ি ভাঙচুর করে নষ্ট করে গেছে, অনিষ্ট সাধন করছে এবং অনধিকার প্রবেশ করছে, যেখানে তাদের প্রবেশ করা উচিত ছিল না। এই যে ব্যারিকেডটা দিয়েছে পুলিশ, যে খবরদার এই বাইরে আর আসবি না, ওরা কি করছে, অনধিকার প্রবেশ করে গাড়তারামি করে এই ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকছে, ব্যারিকেড ভেঙে কি করছে, ভিতরে ঢুকছে, অর্থাৎ তারা অনধিকার প্রবেশ করছে। এবার 4 নাম্বার আসেন, 4 নাম্বারেও আসেন, কাউকে, উল্টা কথা, কাউকে এমন কাজ করতে বাধ্য করা যা সে করতে বাধ্য না, যা সে করতে বাধ্য না। কাউকে এমন একটা কাজ করতে দিছে যা সে করতে বাধ্য না। ঠিক আছে, এমন একটা কাজ করতে দিছে যা সে করতে বাধ্য না। পুলিশ এদিকে দাঁড়ায় দিয়েছে, পুলিশে কি, পুলিশের দায়িত্ব ছিল যদি কোনো লোক ভিতরে না ঢোকে, কিন্তু ওরা এমন ধাক্কাধাক্কি করছে, পুলিশ সরে গেছে নিজের প্রাণের ভয়। ঠিক আছে, বাইরে গেছে, অর্থাৎ এমন একটা কাজ করতে বাধ্য করছে যা সে বাধ্য না। পুলিশ সে বাধ্য করছিল যে, পুলিশ সে বাধ্য করছে তুই সর, আমি এনে ভিতরে ঢুকবো, পুলিশ কিন্তু বাধ্য ছিল না, পুলিশে ধাক্কাইয়া পিটাইয়া ভিতরে ঢুকিয়ে ঢুকতে বাধ্য করছে। ঠিক আছে, এমন একটা কাজ করতে, এমন একটা কাজ করতে মানে করতে বলছে, মানে এমন একটা কাজ করতে বাধা দিছে যা সে বাধ্য না। ঠিক আছে, আবার উল্টা কথা, এবার আসলে কথাটা উল্টা, এমন একটা কাজ কাউকে এমন কাজ করতে বলেছে, এমন একটা কাজ করতে বাধা দিছে, বাধা একটা হচ্ছে বাধ্য আর একটা বাধা, এটা হচ্ছে বাধ্য আর একটা হচ্ছে বাধা। এমন একটা কাজ করতে বাধা দিছে যা সে করতে বাধ্য, যা সে করতে বাধ্য। এই 5টা উপাদান, এই 5টা উপাদান আপনাকে অবশ্যই জানতে হবে একটা অবৈধ সমাবেশ, বেআইনি সমাবেশ সম্পর্কে, বেআইনি সমাবেশ সম্পর্কে। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কি, একটু আমাকে মেহেরবানি করে বলেন, বেআইনি সমাবেশ কত ধারায় আছে, 141-এ। বেআইনি সমাবেশে কমপক্ষে কতজন লোক লাগে, 5 জন। তাহলে 5টি কাজ করতে হয়, এক হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ করতে হয়, আইন প্রয়োগে বাধা দিতে হয়, অনিষ্ট সাধন, রাস্তায় আগুন ধরাইছে, ঝামেলা তৈরি করছে, অনধিকার প্রবেশ করছে, কাউকে এমন কাজ করতে বাধ্য করছে যা সেই কাজ, সেই কাজটা করতে বাধ্য না, কাউকে এমন একটা কাজ করতে বাধা দিছে যা সে করতে বাধ্য। তাহলে এই 5টা গুণ আপনার থাকলে, মানে 5টা দোষ থাকলে আপনি অবৈধ সমাবেশের অংশ হয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন এই অংশটা, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এইবার আসেন,
এগুলি ছোট ছোট, এগুলি এত পরীক্ষা আসবে না, এগুলি অল্প অল্প করে পড়তে হয়। ঠিক আছে, এবার আসেন 142। এই অবৈধ সমাবেশের সদস্য হওয়ার যোগ্যতা কি? এই অবৈধ সমাবেশের সদস্য হওয়ার যোগ্যতাটা কি? অবৈধ সমাবেশের সদস্য হওয়ার যোগ্যতাটা কি? অবৈধ সমাবেশের সদস্য হওয়ার যোগ্যতা হচ্ছে তিনটি যোগ্যতা আছে। একটা অবৈধ সমাবেশের সদস্য হওয়ার যোগ্যতা কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা গুণ লাগবে আপনার। এক হচ্ছে আপনি সব জানেন, আপনি আপনি ঘটনা সম্পর্কে জানেন। মানে কিসের মিছিল, এটা আওয়ামী লীগের মিছিল না বিএনপির মিছিল, আপনি ঘটনা সম্পর্কে জানেন। আপনি ঘটনা সম্পর্কে জানেন, আপনি ঘটনা সম্পর্কে অবগত। আপনি একটা মিছিলে যাইতেছেন, আপনি জানেনই না যে মিছিলটা কি নিয়ে, অর্থাৎ আপনি ঘটনা সম্পর্কে অবগত না, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই ঘটনা সম্পর্কে তো জানতেই হবে, এবং আপনি ইচ্ছাকৃতভাবে যুক্ত হইবেন ওই সমাবেশে, ইচ্ছাকৃতভাবে। যে যাই হোক, আপনি জানেন পুলিশ আছে, তাও আপনি ইচ্ছা করে যোগ দিচ্ছেন। আপনি এমন একটা আপনি ঘটনা সম্পর্কে জানেন যে কিসের মিছিল, এটা কি আওয়ামী লীগের না বিএনপির, আপনি ইচ্ছাকৃতভাবে এখানে যুক্ত হয়েছেন। এবং লাস্টে হচ্ছে আপনি মিছিলে চলমান অবস্থায় ছিলেন, চলমান, মানে মিছিলে যতই গ্যাঞ্জাম হোক আপনি মিছিলে হাজির ছিলেন। মিছিলে আপনি হাজির ছিলেন এবং মিছিলটা কন্টিনিউ করেই যাচ্ছিলেন। এই তিনটা যোগ্যতা আপনার থাকতে হবে। যে আপনি অবৈধ সমাবেশের সদস্য হওয়ার যোগ্যতা তিনটি। এক হচ্ছে আপনার ঘটনা সম্পর্কে জানতে হবে, দুই আপনি ইচ্ছাকৃতভাবে যুক্ত হয়েছেন, তিন এই ঘটনাটা চলমান অবস্থায় আছে। আশা করি বুঝতে পেরেছেন। এইটা হচ্ছে যোগ্যতা। পরীক্ষা আসতে পারে যে কোনটা অবৈধ সমাবেশে অংশ হওয়ার যোগ্যতা। এবার যে জিনিসটা খুব দরকার, এটা শুধু একটু শিখে ফেলেন। অবৈধ সমাবেশ, সমাবেশের শাস্তি, সমাবেশের অবৈধ সমাবেশের শাস্তিটা কি? অবৈধ সমাবেশের শাস্তিটা হচ্ছে, যদি নর্মাল এমনিই হয়, যদি এমনি হয়, সাধারণ হয়, যদি সাধারণ হয় তাহলে 6 মাস কারাদণ্ড। আর যদি অস্ত্র সহ হয় তাহলে আপনার 2 বছরের কারাদণ্ড। 2 বছরের কারাদণ্ড। তাহলে এটা মাথায় রাখবেন, এটা আপনারা একটু কমেন্ট করেন তো। অবৈধ সমাবেশের সাধারণ শাস্তি কত? 6 মাসের কারাদণ্ড। আর যদি অস্ত্র নেন তাহলে দুই বছরের কারাদণ্ড। তাহলে আরো 1.5 বছর বেড়ে যাবে। অবৈধ সমাবেশের শাস্তি কি? একটা হচ্ছে 6 মাসের কারাদণ্ড সাধারণ শাস্তি, আর অস্ত্র সহ হলে 2 বছরের কারাদণ্ড। ঠিক আছে, এই দেখেন, এই অংশটা আপনি লিখে ফেলবেন। 143 আর এটা হচ্ছে 144। এই অংশটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আপনি সাধারণই করেন তাহলে 6 মাস, এতটুকু রাখলেই হবে। আর অস্ত্র নিয়ে গেলে 2 বছর। অস্ত্র নিয়ে গেলে কয় বছর? 2 বছর। এটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবৈধ সমাবেশ শেষ। এইবার পরীক্ষায় যেটা বারবার আসে, দাঙ্গা জিনিসটা কি? দাঙ্গা জিনিসটা কি? দাঙ্গা ইংলিশ হচ্ছে রায়োটিং। রায়োটিং দাঙ্গা বা রায়োটিং, এই জিনিসটা আবার কি বলেন তো? দাঙ্গা বা রায়োটিং জিনিসটা হচ্ছে, খেয়াল করেন, দাঙ্গা বা রায়োটিং জিনিসটা হচ্ছে, এদিকে তাকান। দাঙ্গা দাঙ্গা ইকালস টু, লিখে ফেলেন, দাঙ্গা সমান সমান অবৈধ সমাবেশ, অবৈধ সমাবেশ যোগ উগ্রতা। এটা বারবার পরীক্ষা আসে। দাঙ্গায় কোন জিনিসটা থাকবে? উগ্রতা থাকবে। আর একটা অবৈধ সমাবেশ হয়েছে এবং ওইখানে যদি উগ্রতা দেখা যায়, উগ্রতা মানে কি? উগ্রতা মানে হচ্ছে, দেখেন এদিকে খেয়াল করেন, পুলিশ এদিকে দাঁড়ায় আছে ব্যারিকেডে, পুলিশ, আর এদিকে সাধারণ মানুষ আসতেছে আর পুলিশ আর ইসে, আগেই তো পুলিশ মারে না, বাক বিতণ্ডা করতেছে, তোমরা সবাই চলে যাও, তোমরা কেন এখানে আসছো, যাও যাও যাও, তোমাদের অধিকার দেওয়া হবে না, যাও যাও যাও। এই এতক্ষণ যে কথা হইতেছিল, অবৈধ সমাবেশ ছিল এটা। যখনই পুলিশের গায়ে ওরা হাত তুলছে বা পুলিশ ওরে মারছে,
পুলিশ ওরে মারছে বা পুলিশের গায়ে হাত তুলছে, ওরা যখন খুব ক্ষেপে গেছে, ইট পাটকেল ছুঁড়ে মারতেছে, তখন এটা হয়ে গেছে উগ্রতা। উগ্রতা যখন যোগ হয়েছে তখন এটা নাম হয়ে গেছে দাঙ্গা। আশা করি বুঝছেন কিনা বলেন। ওরা যখন কথা বলতেছিল, কারো গায়ে হাত তোলে নাই, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, ততক্ষণ ছিল অবৈধ সমাবেশ। যখনই পুলিশের গায়ে হাত তুলছে, যখনই ওরা ইট পাটকেল ছোড়া শুরু করছে, তখনই এটা হয়ে গেছে উগ্রতা। উগ্রতা যখন অবৈধ সমাবেশে যুক্ত হয়, তখন সেটাকে বলে দাঙ্গা। এটা বুঝছেন কিনা বলেন। তো রায়ট সম্পর্কে কততে বলা আছে? রায়ট সম্পর্কে বলা আছে 146। 146। 146-এ দাঙ্গা সম্পর্কে বলা আছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। 146 দাঙ্গা সম্পর্কে বলা আছে। এবার আসলে ধারা মুখস্থ করার একটা টেকনিক দিয়ে দিই। ধারা মুখস্থ করার একটা টেকনিক দিয়ে দিই আপনাদের। একটা ধারা মুখস্থ করার ছোট্ট একটা টেকনিক দিই আপনাদের, ছোট্ট একটা টেকনিক। সেই জিনিসটা কি? ধারা মুখস্থ করার, সবাই একটু বলেন, অবৈধ সমাবেশের যে 5 ধাপ বড় অপরাধ হলো দাঙ্গা। এই শব্দটা শুধু মাথায় রাখলে আপনার দুইটা ধারা মুখস্থ হয়ে যাবে। অবৈধ সমাবেশ কত? 141। অবৈধ সমাবেশের যে 5 ধাপ, তাহলে 42, 43, 44, 45, 46, 5 ধাপ। 5 ধাপের সবচেয়ে বড় অপরাধটা কি? দাঙ্গা। তাহলে এই 141 টাকে 5 যোগ করেন, 42, 43, 44, 45, 46, তাহলে হবে 146। এবার ধারাটা কি মুখস্থ থাকবে? পরীক্ষা বারবার আসে, দাঙ্গা কত ধারায় আছে, পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? এই বুঝছেন কি বলেন? এটা বুঝছেন? অবৈধ সমাবেশের যে 5 ধাপ বড় অপরাধ হলো দাঙ্গা। তাহলে অবৈধ সমাবেশ 141-এ বলা আছে, এটাকে 5 যোগ করলেই তো কি হয়ে যাবে? দাঙ্গা হয়ে যাবে 146-এ। এই অংশটা বুঝছেন কি বুঝেন নাই কি একটু বলেন। ঠিক আছে, এটা খুব মনে রাখতে হবে আপনাদের। এটা এগুলি বারবার ডেফিনেশন, এই জন্য আজকে বুলেটটা দিইনি, বুলেটটা রেডি হয়ে আছে, তাইলে এখনই ছেড়ে দিতে পারি, কিন্তু আমি বুলেটে আরো দুইটা জিনিস অ্যাড করে দিব। সেটা হচ্ছে, আমি এখানে আমার 2 পৃষ্ঠা খরচা গেলে রাখ, দণ্ডবিধির এই যাবৎকালে কোন কোন ধারাগুলি বারবার আসতেছে। কমন ইন্টেনশন 34 আছে, দাঙ্গা বলা আছে 146-এ বারবার আসে, 141-এ অবৈধ সমাবেশ আছে, কমপক্ষে 5 জন লাগে, চুরি প্লাস ডাকাতি প্লাস অবৈধ সমাবেশে 5 জন লোক লাগে। ঠিক আছে, চুরি সম্পর্কে বলা আছে 378-এ, ধর্ষণ সম্বন্ধে বলা আছে 375-এ, অবৈধ আনন্যাচারাল লাশ সম্বন্ধে অপ্রাকৃতিক ঘটনা 377, ক্রিমিনাল অ্যাবর্শন 312। ঠিক আছে, এইভাবে করে বারবার পরীক্ষা আসতেছে। এই শীটটা কি আমি অ্যাড করে দিব দণ্ডবিধির সাথে? একটু তাড়াতাড়ি ইয়েস নো বলেন। এটা কি অ্যাড করে দিব এটার সাথে? এটার সাথে কি অ্যাড করে দিব আপনাদের? আচ্ছা, এটা অ্যাড করে দিলে মানে কিন্তু 5টা এমসিকিউ কিন্তু অবশ্যই আসবে। এই জন্য আমি কালকে দিব। আর আরেকটা জিনিস হচ্ছে, এই 10টা ধারা, এই যে মৃত্যুদণ্ডের 10টা ধারা, এখানে সারা জীবন আছে 121। তাহলে 121-এর পরে এই দেখেন 100, এরপরে এই 2 1 পরে 3, তারপরে 2 পাশে যাবে 132, তারপরে 134, 2 2 গুণ 4, এই 194। এবার 3 হচ্ছে 7টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এই 7টা ধারা, এই 7টা ধারা একত্রে, এই 7টা ধারা একত্রে রাখতে হবে। ঠিক আছে, প্রথমটা হবে জোর 302, এর সবাই জানে মার্ডার। এবার বিজয় 3 5, তারপর হচ্ছে 7, তারপর দুইটা হচ্ছে ক, দুইটা ক, দুইটা ক, একটা হচ্ছে 226-এর ক, এই যে আবার 6 264-র ক, এই 6 এদিকে আইবো, আর এর 2 2 6 64-র ক, আর 296। এইটার একটা লিস্ট দিয়ে দিব। এটাও কি দিয়ে দিব আপনাদের? মানে বুলেটের সাথে কি বলেন আপনারা? মৃত্যুদণ্ডের 10টা ধারা বারবার আসে, এটা কি দিয়ে দিব আপনাদের একসাথে? একটু ব্যাখ্যা করে দিয়ে দিব যে দণ্ডবিধির 10টা ধারা মৃত্যুদণ্ডের সাথে যায়, এটা দিয়ে দিব আপনাদের? এটাও কি দিয়ে দিব কিনা বলেন, নাকি শুধু ওইটা দিলেই হবে? এটাও দিয়ে দিব? আচ্ছা, এটাও দিয়ে দিব মানে, চল এটাও দিয়ে দিব, একটু ব্যাখ্যা করে দিয়ে দিব মানে ছোট্ট করে, যে ডিক্রিটি উইথ মার্ডার কততে বলা আছে। ঠিক আছে, ওইটা আপনাদের পরীক্ষা বারবার আসতেছে, বুঝছেন? আর দণ্ডবিধির জন্য আমি সিলেক্ট করেছি হচ্ছে 182টা এমসিকিউ। এখান থেকে হুবহু 7টা পরীক্ষা থাকবে, একটা হুবহু, কোনো কথা নাই। আর ওই যে দণ্ডবিধি যে লিস্ট আছে, ওই লিস্ট থেকে অন্তত 5টা থাকবে, 7 5 12। আর আইনের যে সহজ রেখা, ওইখান থেকে মোটামুটি সব মিলে আপনি ওভারঅল ওই বুলেট থেকেই 15টা, এই ক্লাস বাদেও বুলেট থেকে 15টা পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটা কোয়ালিটিফুল জিনিস আছে, সময় লাগে একটু, আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ কালকে পেনাল কোডটা আপনারা পেয়ে যাবেন। আপনারা 2 দিন তো ক্লাস হবে না, পেনাল কোড
তারপর হচ্ছে আপনাদের এসআর, তারপর হচ্ছে তামাদি, তারপর হচ্ছে বার কাউন্সিল অর্ডার, সাক্ষ্য আইন, এই 5টা আইন খুব সুন্দর করে পড়বেন 2 দিন। এর মধ্যে আবার দেখবেন যে যেদিন ক্লাস শুরু হবে এর আগেই ওই দিন দুপুরবেলা সিপিসি দিয়ে দিন, তাহলে আপনাদের 6টা হয়ে যায়। ঠিক আছে, আর পরের দিন সিআরপিসি দিয়ে দেবো, ঝামেলা শেষ। আপনারা সুন্দর করে পড়াশোনা করবেন আর রেগুলার ক্লাস করবেন ইনশাল্লাহ। আচ্ছা, রায়োটিং সম্পর্কে এই কথাটা বলা আছে, রায়োটিং এ যে জিনিসটা শুধু লাগে, পরীক্ষা আসবে রায়োটিং সম্বন্ধে, দাঙ্গা সম্বন্ধে কথাতে বলা আছে, যেহেতু অবৈধ সমাবেশ 5 গুণ বড়, তাহলে 46, 42, 43, 44, 45, 46। এই যে 46-এ বলা আছে দাঙ্গা, দাঙ্গায় একটা জিনিস লাগে, সেটা হচ্ছে বল বা উগ্রতা। উগ্রতা, উগ্রতা মানে, উগ্রতা মানে কি, মানে মনে হয় ভেঙ্গে চুরে ফেলি সবকিছু, কাউরে মানি না, একটা একটা জোর। যেমন তারুণ্যের ভিতরে একটা উগ্রতা থাকে, যারা খুব জুয়ান থাকে, 17-18 বছরের পোলাপান, এগুলি অনেক তরুণ থাকে, তো অনেক উগ্রতা থাকে, ক্ষিপ্ততা বেশি থাকে। ঠিক আছে, তো উগ্রতার শাস্তি কয় বছর খেয়াল করেন এখানে, উগ্রতা এই দাঙ্গার, দাঙ্গার সর্বনিম্ন শাস্তি হচ্ছে, নর্মাল শাস্তি 2 বছর, 2 বছর। আর অস্ত্র সহ, অস্ত্র সহ কয় বছর, অস্ত্র সহ হচ্ছে 3 বছর। এইভাবে করে পড়তে হবে। সাধারণ শাস্তি হচ্ছে কয় বছর, সাধারণ শাস্তি 2 বছর, আর অস্ত্র নিলে 3 বছর। আর অবৈধ সমাবেশের, অবৈধ সমাবেশের সাধারণ শাস্তি ছিল 6 মাস, সাধারণ শাস্তি ছিল কয় মাস, 6 মাস। আর অস্ত্র সহ ছিল 2 বছর, অস্ত্র সহ ছিল 2 বছর। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা শাস্তিটা মুখস্থ থাকবে কেমনে, অবৈধ সমাবেশের যেটা হাইয়েস্ট, দাঙ্গার সেরা শুরু, পরীক্ষায় ভাবে লিখবেন, অবৈধ সমাবেশের যা শেষ, অবৈধের যা শেষ, অবৈধের যা শেষ, দাঙ্গার তা শুরু, লিখে ফেলেন, দাঙ্গার তা শুরু। মানে অবৈধ সমাবেশের যে শাস্তিটা শেষ, মানে 2 বছর, অস্ত্র সহ 2 বছর। অবৈধ সমাবেশের সাধারণ শাস্তি কত, 6 মাস। ওই ধারা ভুলে যান, ধারা কত, ধারা আপনার বোঝা দরকার নেই, ধারা ভুলে যান আপনি। অবৈধ সমাবেশের সর্বনিম্ন শাস্তি কত, 6 মাস। আর অস্ত্র সহ কত, অস্ত্র সহ 2 বছর। তাহলে অবৈধ সমাবেশের যা শেষ, দাঙ্গার তা শুরু। তো দাঙ্গার সাধারণ শাস্তি 2 বছর, অস্ত্র সহ 3 বছর। ইনশাল্লাহ মুখস্থ থাকবে তো, একটু একটু কমেন্টে বলেন তো, মুখস্থ থাকবে তো ইনশাল্লাহ। এগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে, আপনি প্রশ্নটা দেখলে বুঝবেন, আর বুলেটটা পড়লে বুঝবেন যে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে একই জিনিস, একই মশলা খালি বারবার পেনাল করে আসে। পেনাল কোডটা খুবই সহজ, বুঝছেন, খুবই সহজ, একটু বুঝে পড়লে অনেক সহজ। পেনাল কোডের মতো সহজ কোনো কিছু নাই। তাহলে আমরা যে মাল মশলাটা দিলাম আপনারে, সেটা হচ্ছে কি, ধারাগত যে জিনিসটা, এই দেখেন ধারাগত জিনিস, একটু সময় নিয়ে আজকে, হ্যাঁ কালকে তো এমনি 2 দিন বন্ধ থাকবে। অবৈধ সমাবেশ, অবৈধ সমাবেশ, এই অবৈধ সমাবেশ, আর এটা কি, দাঙ্গা। তাহলে আমরা কি শিখছিলাম, অবৈধ সমাবেশে 141-এ বলা আছে, 141-এ বলা আছে, তাহলে হচ্ছে 5 গুণ বড়, 5 গুণ বড়, 5 ধাপ, 5 ধাপ বড়, তাহলে কত, 146। অঙ্কের সাথে মিলাইবেন। তাহলে অবৈধ সমাবেশের যেটা 5 ধাপ বড় দাঙ্গা। তাহলে একটু একটু বলেন তো আমার সাথে, এবার একটু সব করার কথা বলবো আমার সাথে, ধারা মুখস্থ করতে পারবে না, পরীক্ষা হলে সব ভুলে যাবে। ক্লাসটা এমন ভাবে করতে হবে যাতে এখানেই পড়াটা শেষ হয়ে যায়, আমার কাছে অনেক সময় আছে। আচ্ছা, তাহলে আমার সাথে একটু সবাই বলেন তো, আপনি সবাই, আপনাকে মিউট করে দিচ্ছি, আর সবাই কথা বলতে পারবে। সবাই বলেন, অবৈধ সমাবেশের চাইতে 5 ধাপ বড় দাঙ্গা। দাঙ্গা, তাহলে অবৈধ সমাবেশ 141, এর লাগে 5 যোগ করবেন, তাহলে কত হয়, 42, 43, 44, 45, 46। এই যে হয়ে গেছে, আর ধারা মুখস্থ করা লাগবে না। পরীক্ষা যদি আসে অবৈধ সমাবেশ আর দাঙ্গার মধ্যে, অবৈধ সমাবেশ আর দাঙ্গার মধ্যে মূল পার্থক্যটা কি, এখানে হচ্ছে উগ্রতা, শুধু উগ্রতা, উগ্রতা বা বল। অর্থাৎ অবৈধ সমাবেশের লগে যদি আপনি শুধু উগ্রতা যোগ করতে পারেন, উগ্রতা, উগ্রতা, তাহলেই সেটা হবে দাঙ্গা। অবৈধ সমাবেশ যোগ উগ্রতা সমান সমান কি, দাঙ্গা। এই জিনিসটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, সেটা জিনিসটা কি, অবৈধ সমাবেশের সাধারণ শাস্তি 6 মাস, আর অস্ত্র সহ হচ্ছে 2 বছর। তাহলে ওই দাঙ্গা বলতেছে, দাঙ্গা বলতেছে তোমার যা, সরি 2 মাস লেখছে, 2 বছর। তাহলে এখানে লেখছে অবৈধ সমাবেশ, দাঙ্গা হাসতেছে, হাসছে বলতেছে তোমার যা শেষ, আমার তা শুরু। তাহলে ওর শুরু হয়েছে 2 বছর, নর্মাল শাস্তি। আর হাইয়েস্ট কত, 3 বছর। এই যে হাইয়েস্ট অস্ত্র সহ, মুখস্থই করা লাগবে না, এনে একবার আগে দিবেন, এই তো শেষ আপনার। আচ্ছা, কে বলছে দণ্ডবিধি কঠিন, কে বলছে আপনাদের, বলেন, কে শিখেছে দণ্ডবিধি কঠিন?
ক্লাসটা ভালো লাগছে কিনা একটু বলেন, মানে আপনার বুঝতে সহজ হচ্ছে কিনা আপনার, এটা একটু মেহেরবানি করে বলেন। ঠিক আছে? কে বলছে আপনার দণ্ডবিধি কঠিন? কে বলছে আপনাকে? কে বলছে আপনার দণ্ডবিধি কঠিন? দণ্ডবিধি অনেক সহজ। দণ্ডবিধি যদি বুঝতে পারেন সহজ। এই দেখেন, এই দেখেন, রাষ্ট্রবিরোধী অপরাধ খেয়াল করেন, রাষ্ট্রদ্রোহিতা খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বিরুদ্ধে যুদ্ধ। তাহলে কি একটা বাংলাদেশের ম্যাপ আঁকবেন সুন্দর করে, একটা সুন্দর ম্যাপ আঁকবেন বাংলাদেশ বিডি। তাহলে এর 2 অক্ষর, তাহলে এর চতুর্দিকে ইন্ডিয়া, চতুর্দিকে ইন্ডিয়া, এদিকেও ইন্ডিয়া, এদিকে ইন্ডিয়া, তার রোমান সংখ্যা কি? 1। তাহলে এই একটা ইন্ডিয়া এই সাইডে, মাঝখানে বাংলাদেশ, এই সাইডে 100। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ কত দাঁড়ায় আছে? 121 আছে। কি এরা বুঝছেন না বুঝেন নাই? আমার কথা কয় না। বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন কি না বলেন? বুঝছেন কি না? তাহলে দেখেন, খেয়াল করেন, এখানে আরেকটা দেখেন, রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা। এই দেখেন রডা, এই যে এই ধাপটা কেমন কর মতো না? এটা কর মতো শেপ না? মানে এই যে এই দিলেই তো ক হয়ে দিত। রাষ্ট্রদ্রোহিতা, এই যে এটা কয়ের মতো শেপ, তাহলে দেখেন এই কটা আগে দিবেন। ঠিক আছে, কটা আগে দিবেন। আর রাষ্ট্রদ্রোহিতা, ঠিক আছে, এনে রাষ্ট্রদ্রোহিতা যুদ্ধের, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন, নইলে রাষ্ট্রদ্রোহিতা করবেন, মানে এরা যুদ্ধের পরে। তাহলে এনে 124 দেন। ঠিক আছে, 124-এর ক, যুদ্ধ আগে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ আগে, রাষ্ট্রদ্রোহিতা পরে। তাহলে আপনি বুঝলেন যে 121-এর পরেই রাষ্ট্রদ্রোহিতা। তাহলে 124-এর ক, নিজের লোকেরাই করে, এই যে নিজের লোকেরাই করে। আপনি এভাবেই শিখতে পারেন রাষ্ট্রদ্রোহিতা কারা করে কন? নিজের লোকেরাই তো করে, এই যে ক, 124-এর ক। রাষ্ট্রদ্রোহিতা কারা করে? নিজের লোকেরাই করে, নিজের দেশের মানুষেরাই করে। ঠিক আছে? তাহলে এইভাবে করে ধারাগুলো যখন শিখবেন, আপনি আর ভুলবেন না। ঠিক আছে, ইনশাল্লাহ। এইবার আসলে আমরা কততে চলে যাবো জানেন? 1 লাফে। 1 লাফ আমাদের তো পড়াই শেষ। 1 লাফে চলে যাবো মিথ্যা সাক্ষ্য। এই দেখেন, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য দান। মিথ্যা সাক্ষ্য দান কততে বলা আছে বলেন তো? মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য দান বলা আছে 191-তে বলা আছে। 191-তে বলা আছে। ঠিক আছে? এটাকে বলা হয়, ইংলিশে লিখবেন জি এফ এভিডেন্স। এটা আবার গার্লফ্রেন্ডের এভিডেন্স না, মানে এটা হচ্ছে গিভিং ফলস এভিডেন্স। ঠিক আছে? গিভিং ফলস এভিডেন্স, দেখেন 9টা শব্দ আছে, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এর 9টা শব্দ আছে। তা গিভিং ফলস এভিডেন্স, আচ্ছা 10টা আছে, বাট ধর 9টাই আছে। তাহলে এইভাবে আপনার একটু মাথায় যতটুকু পারেন কাছাকাছি কাছাকাছি রেখে চেষ্টা করবেন যে একটু কাছাকাছি রাখা যায় কিনা। এটা বলা আছে 191-তে। গিভিং ফলস এভিডেন্স কততে বলা আছে? 191-তে বলা আছে। কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি যদি প্রকাশ্য আদালতে, কোনো ব্যক্তি যদি প্রকাশ্য আদালতে এমন কিছু বক্তব্য দেয়, এমন বক্তব্য দেয়, এমন বক্তব্য দেয়, এমন ঘোষণা দেয়, বা এমন কিছু স্বীকার করে, শপথ করে যা মিথ্যা, যা মিথ্যা, অথবা এমন কিছু আদালতকে বলে যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে যে আমি মিথ্যা কথা বলছি। অর্থাৎ যে ব্যক্তি প্রকাশ্যে আদালতে এমন কিছু বলে যা মিথ্যা, যে ব্যক্তি প্রকাশ্য আদালতে আদালতে এমন কিছু ঘোষণা করে যাহা মিথ্যা, যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে যে আদালতে তিনি যা বলছে তাহা মিথ্যা, এমন সাক্ষ্যগুলোকে বলা হয় মিথ্যা সাক্ষ্য। এটা বলা আছে 191-তে। এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মিথ্যা সাক্ষ্য কত ধারায় বলা আছে? তখন বলবেন 191-তে বলা আছে। মিথ্যা সাক্ষ্যের শাস্তি কি? মিথ্যা সাক্ষ্যের শাস্তি হচ্ছে, খেয়াল করে দেখেন, মিথ্যা সাক্ষ্যের শাস্তি হচ্ছে, খেয়াল করেন, মিথ্যা সাক্ষ্যের শাস্তি হচ্ছে 3 আর 7। বলা আছে 191। সাধারণ শাস্তি 3 বছর। সাধারণ মিথ্যা সাক্ষীর সাধারণ শাস্তি 3 বছর। আর বিচার বিভাগীয় শাস্তি, বিচার বিভাগে মিথ্যা কথা বলছেন, মানে মিথ্যা কথা বলছেন, বিভাগীয় কথা বলছেন,
বিচার বিভাগে মিথ্যা শাস্তি দিতেন তাহলে আপনার আপনি বিচার দিলে বছরের দেখেন বিচারিক কার্য দ্বারা মিথ্যা সাক্ষ্য কয় বছরের জেল? আপনার 7 বছরের জেল। বিচারিক কার্য মিথ্যা সাক্ষ্য কয় বছরের জেল? আপনার 7 বছরের জেল। আসলে বুঝতে পারছেন? এই দেখেন, বিচারিক কার্য দ্বারা মিথ্যা সাক্ষ্য দিলে আপনি কয় বছরের জেল? আপনার 7 বছরের জেল। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনাদের মাথায় থাকবে মিথ্যা সাক্ষ্য কত ধারায় বলা আছে? মিথ্যা সাক্ষ্য বলা আছে 191-তে। 191-তে মিথ্যা সাক্ষ্য বলা আছে। তো মিথ্যা সাক্ষ্যকে আপনি লেখেন গিভিং ফলস এভিডেন্স। এখানে 10টা অক্ষর আছে। তাহলে এখানে 3 দেন, এখানে 7 দেন। তাহলে 3 সাথে কত হইলো? 10 হইলো। তাহলে সাধারণ শাস্তি 3 বছর, আর বিচার বিভাগে মিথ্যা কথা বললে শাস্তি হচ্ছে 7 বছর। ঠিক আছে? মিথ্যা সাক্ষ্য প্রদানের, মিথ্যা সাক্ষ্য সম্বন্ধে কততে বলা আছে? 191-তে বলা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার একটু আপনাদের মধ্যে একজন বলেন তো যে স্যারে কি বুঝাইলো, স্যারের টেকনিকটা কি ছিল, একজন বলেন যে স্যার মিথ্যা স্বাক্ষর আপনি এইভাবে করে ডেসক্রাইব করেছেন, একটু বুঝাই দেন আমাকে। আর মিথ্যা সাক্ষ্যের শাস্তিটা কততে বলা আছে? মিথ্যা সাক্ষ্যের শাস্তিটা বলা আছে 193-তে। ধারা 193-তে মিথ্যা সাক্ষ্যের শাস্তি সম্পর্কে বলা আছে। এই যে এটা বলা আছে 193-তে। তাহলে 191-তে মিথ্যা সাক্ষ্য সম্বন্ধে বলছে গিভিং ফলস এভিডেন্স, আর শাস্তি বলা আছে 193-তে। এর চেয়ে বাইরে আর কিছু পড়ার দরকার নেই, শেষ। এই দুইটা খেলা শেষ। ঠিক আছে? এরপর চলে আসেন, আচ্ছা, এইবার যে জিনিসটা পড়বেন সেটা সেটা একটু খেয়াল করেন। এই জিনিসটা খুব ছোট। এই দেখেন 194, এই আমরা 194 এই মৃত্যুদণ্ডে চলে গেছি। কেউ যদি মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দেয়, কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় এবং সেই সাক্ষীর ভিত্তিতে, কারো মৃত্যুদণ্ড হয়, কোনো ব্যক্তি যদি মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্য দেয়, কোনো ব্যক্তি যদি মিথ্যা সাক্ষ্য দেয় এবং সেই সাক্ষী তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে ওই ওই সাক্ষীর শাস্তি কি? ওই সাক্ষীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড দণ্ডবিধির এই 194-তে এই কথাটা বলা আছে যে আপনি একটা লোকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন, ওই মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে আদালত আপনাকে কি করলো? ফাঁসি দিয়ে দিল। এখন ওই লোকও মারা গেছে না, আপনার শাস্তিও কি? মৃত্যুদণ্ড। আপনার শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যু হবে অথবা যাবে বছরের কারাদণ্ড। ঠিক আছে? এইভাবে একটু খেয়াল করেন। আমি 194 সাজাই দিই আপনাকে। আর একটু সাজাই মুখস্থ করার কিছু ব্যাপার। 194-তে কি বলা? 194-তে বলা আছে মিথ্যা সাক্ষ্য। সাক্ষ্যের ভিত্তিতে কারো মৃত্যু হলে, কারো 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 এই 1 নাম্বারে দেখেন, কারো মৃত্যু হলে, আর মৃত্যু হয়ে গেছে, কারো মৃত্যু হলে, কারো মৃত্যু হলে মানে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে যদি কারো মৃত্যু হয় তাহলে তার শাস্তি কি? তার শাস্তি হচ্ছে এক কথায় মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এরা যদি না হয়, নতুবা 10 বছরের কারাদণ্ড। 10 বছরের কারাদণ্ড। এটা হচ্ছে একটা মিথ্যা সাক্ষ্যের কি বলেন তো, একটা মিথ্যা সাক্ষ্যের ব্যাপার, যেটা মিথ্যা সাক্ষ্য যদি
মিথ্যা সাক্ষীর ভিত্তিতে যদি কারো মৃত্যু হয় তাহলে এই মৃত্যুদণ্ড, তাহলে ওই ব্যক্তিরও মৃত্যুদণ্ড হবে, মিথ্যা সাক্ষীরও মৃত্যুদণ্ড হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে অথবা 10 বছরের কারাদণ্ড হবে। আর যদি ওই মিথ্যা সাক্ষীর ভিত্তিতে মৃত্যু না হয় তাহলে আপনি কি করবেন, শুধু মৃত্যুদণ্ডটা কেটে ফেলাইবেন, বাকিটা সব লিখে ফেলাবেন, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের জেল এবং অর্থদণ্ড, শেষ। খালি মৃত্যুদণ্ড খালি কেটে ফেলাইবেন, আর কিচ্ছু না, শুধু মৃত্যুদণ্ডটা কেটে ফেলবেন, আর কিছুই না। এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলি বারবার পরীক্ষা আসতেছে। আপনারা কি বুঝছেন কিনা একটু ইয়েস নো বলেন। আপনাদের কিন্তু একটা শিখলে আর দ্বিতীয় আর শেখা লাগবে না। যে একটা ব্যক্তিকে যদি আপনি মিথ্যা সাক্ষী দেয়, কোনো সাক্ষী যদি প্রকাশ্য আদালতে এমন একটা বক্তব্য দেয় যা মিথ্যা, ঠিক আছে, এবং সেই মিথ্যা তথ্যের ভিত্তিতে যদি অপর কোনো ব্যক্তির মানে অভিযুক্ত ব্যক্তি যদি ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, তাহলে ওই মিথ্যা সাক্ষীরও মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে অথবা 10 বছরের জেল হবে, যদি মৃত্যুদণ্ড কার্যকর হয়। আর মৃত্যুদণ্ড কার্যকর না হলে শুধু মৃত্যু শব্দটা ঢেকে ফেলবেন, বাকি সব সেম। শুধু মৃত্যু শব্দটা ঢেকে ফেলবেন, বাকি সব সেম। যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড এবং আহ 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আশা করি বুঝতে পারছেন। জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু মেহেরবানি করে বলেন, যে স্যার বুঝছি, স্যার বুঝি নেই। এই অংশগুলি বারবার পরীক্ষা আসে, আপনারা কি বুঝতে পারছেন একটু বলেন তো আমাকে, যে স্যার বুঝছি, স্যার বুঝি নেই। আপনারা কি বুঝতে পারছেন এই অংশটা? আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি আদালতে গিয়ে একটা মিথ্যা সাক্ষী দিছে কারো বিরুদ্ধে, ধরেন আমি গিয়ে তানভীর সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছি, মাননীয় আদালত তানভীর সাহেবই খুনটা করছে, আদালত আমার কথা শুনে তানভীর সাহেবের ফাঁসি দিয়ে দিছে, তাহলে আমার পরে প্রমাণিত, পরে অপরপক্ষ অপোজিশন পক্ষ প্রমাণ করছে যে আমার বক্তব্যটা মিথ্যা ছিল, তানভীর সাহেব নির্দোষ ছিল, বেচারা আমার মিথ্যা সাক্ষীর কারণে ফাঁসি হয়েছে, তাহলে এখন আমার শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের কারাদণ্ড। আর মৃত্যু যদি না হয় তাহলে কি হবে? মৃত্যু বা সশ্রম বিনাশ্রম পরে অবশ্যই, সশ্রম বিনাশ্রমে এই অবশ্যই এর সব হবে কি, সশ্রম হবে, সশ্রম। এগুলি বলা যাবে না, সব হবে সশ্রম। সশ্রম বিনাশ্রমের টেকনিক শিখে দেবেন একটু পরে। এটা আমি একটু পরে আপনাকে শিখাইতাম, এখনই শিখাই দেবো যেহেতু আপনি বলছেন, আমি এখন শিখাই দিব। আর যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয়, শুধু মৃত্যুদণ্ড শব্দটা মুছে ফেলতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের অর্থদণ্ড। আর মুখস্থ করার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা হচ্ছে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে। আর মিথ্যা সাক্ষী দেওয়ার শাস্তি কি? মিথ্যা সাক্ষী মানে গিভিং ফলস এভিডেন্স, এটা হচ্ছে 10টা শব্দ। জিএফ এভিডেন্স 10টা শব্দ, এখানে 3 আর 7 আলাদা করতে হবে। ন্যূনতম শাস্তি 3 বছর, বিচার বিভাগীয়তে মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি হচ্ছে 7 বছর। এইভাবে করে আপনাদের টনটনা মুখস্থ রাখতে হবে দণ্ডবিধি। এগুলি বারবার বারবার টিচ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন এই জিনিসটা একটু খেয়াল করেন। আমি একটু পরে আমার ক্লাসটা বেশি নাই, আমি একটু পরে ক্লাসটা শেষ করে আপনাদের সাথে করবো। আজকে অল্প একটু পড়াবো, আজকে বেশি পড়াবো না, দণ্ডবিধি আজকে 205 পর্যন্ত পড়াবো। 205 পর্যন্ত পড়াবো, পরের দিন আবার রিভিশন দিব, সুন্দর করে আপনাদের পড়াবো। আচ্ছা, 205-এ যাই। 205-এ যে জিনিসটা শিখতে হবে, এদিকে এদিকে তাকান। আপনাদের বুলেটটা আসলে আরো সুন্দর পড়াবো তখন। দণ্ডবিধি আজকে এটা যা পড়াচ্ছি 205 পর্যন্তই আজকে থাকবে, ঠিক আছে? খেয়াল করে দেখেন, সিভিল মামলা, সিভিল সিভিল অথবা ক্রিমিনাল মামলা, সিভিল অথবা ক্রিমিনাল মামলা, খেয়াল করেন, সিভিল অথবা ক্রিমিনাল মামলায় কেউ যদি সিভিল অথবা ক্রিমিনাল মামলায় কাজের উদ্দেশ্যে, সিভিল অথবা ক্রিমিনাল মামলায় কাজের উদ্দেশ্যে মিথ্যা পরিচয় দেয়। খেয়াল করেন, এই কথাটা খেয়াল করেন। দেওয়ানি অথবা ফৌজদারি মামলায় আপনাকে কি করছে, মিথ্যা পরিচয় দিছে যে আমি একজন অ্যাডভোকেট। দেওয়ানি অথবা ফৌজদারি মামলায় আমি কি করছে, কাজের পরিচয়, একজন পরিচয় দিছে আমি একজন অ্যাডভোকেট, আসলে টাউট, কোনো অ্যাডভোকেট নাই, একটা মিথ্যা পরিচয় দিছে। তাহলে মিথ্যা পরিচয় দিলে, এই দেখেন সিভিল, ক্রিমিনাল, দেখেন এই কি শব্দ, এ মানি 1, বি মানি 2, সি মানি 3, এই যে সিভিল ক্রিমিনাল। তাহলে শাস্তি কি, চোখ বুঝে লিখে ফেলেন, 3 বছর। 3 বছরের শাস্তি, আর কোনো প্যারাই লইয়েন না, 3 বছরের শাস্তি শেষ।
এটা বুঝছেন কি, টেকনিকটা বুঝছেন কিনা, কেন আমি সিভিল দিলাম, কেন আমি ক্রিমিনাল দিলাম? সিভিল ক্রিমিনাল মামলায় ধারাগুলি সব ভুয়া, এগুলি পরীক্ষা আসবেই না, এগুলি জীবনে পরীক্ষা আসে না। পরীক্ষা আসবে দেওয়ানি ফৌজদারি মামলায় কাজের উদ্দেশ্যে মিথ্যা পরিচয় শাস্তি কি? উত্তর কি লিখবেন? 3 বছর। কি লিখবেন বলেন তো? 3 বছর। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে? কি লিখবেন বলেন তো? 3 বছর লিখবেন। কেমনে? সিভিলের সি, ক্রিমিনালের সি, মানে 3 বছর। মাথায় থাকবে তো ইনশাল্লাহ? সিভিল আর ক্রিমিনাল মামলায় কাজের উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দিলে কি হবে? শাস্তি কত হবে বলেন? 3 বছর হবে। শাস্তি কত হবে? 3 বছর হবে। এইবার আপনাদের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে